কেমন আছিস? পড়াশোনা কেমন চলতেছে ভালো? ওকে, শোন, এইখানে আমরা কি করব, ইউনিট 4 এর বড় কোশ্চেন গুলা সলিউশন দেখবো। অলরেডি দেখ ইউনিট 4 এর এমসিকিউ সমস্ত আমি সলিউশন দিয়ে দিচ্ছি, ভিডিও সলিউশন, এবং সঙ্গে সঙ্গে তার জন্য অ্যান্সারের যে পিডিএফ আছে সেই পিডিএফ গুলো তোদের সেন্ড করে দিচ্ছি। কোশ্চেনের পিডিএফ তো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি বা তোদের কাছে আসে কোশ্চেনের পিডিএফ। এবার তারপরে আমরা কি করছি, সবার প্রথমে তো ইউনিট 4 এর কি কি করছিলাম বলতো? দুইটা চ্যাপ্টার আছে, তড়িৎচুম্বক আবেশ এবং এসি। দুটারে আমরা কি করে দেখলাম, দুইটারে ওয়ান শট ভিডিও গুলো দেখছি, যত থিওরি আছে সমস্ত থিওরি আমরা কভার করছি। ওকে, দুইটা তিনটা লেকচারে। তারপরে এমসিকিউ আমাদের কমপ্লিট হলো। এমসিকিউ এর পর এবার ইউনিট 4 এর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে 5 নাম্বারই কোশ্চেন আছে, বড় কোশ্চেন আসে। সেই 5 নাম্বারই কোশ্চেনটা এবার কি করব, আমরা এখানে সলভ করব। ঠিক আছে, তো এইখানে সলভ করার নিয়মটা কি হবে, কোশ্চেন গুলো তোদের সবাইকে আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে, পিডিএফ। এবার অ্যান্সারেরও পিডিএফ তোদের পেইড বেসে যারা যারা আসিস, পেইড বেসে তো হচ্ছে অ্যান্সারের পিডিএফ পেয়ে গেছিস। এবার দেখ এইখানে আমরা কি করব, যারা যারা ওয়ান শটের ভিডিও দেখছিস বা থিওরি দেখছিস, বেশিরভাগটাই কভার হয়েছে। ওগুলা তো এখানে রিপিট করে টাইম নষ্ট করব না। যেটা যেটা শুধু নতুন কোশ্চেন আসে, যেটা আমরা যে থিওরি পড়ার সময় কভার হয় নাই, ওইটা ওইটা এখানে টাচ করব। আর যেটা যেটা আমাদের ওয়ান শট ভিডিওতে কভার হয়ে গেছে, ওগুলা আর এখানে করব না। এমসিকিউ তে যেগুলা কভার হয়েছে ওগুলাও এখানে করব না আমরা। ঠিক আছে, ওগুলা ওখান থেকে দেখে নিবি। আর অ্যান্সারের পিডিএফ এর মধ্যে সমস্ত কিছু লেখাই আছে, ওগুলা তো দেখে নিবি। তাহলে যেগুলো যেগুলো ভিডিও থিওরিতে তোরা দেখে নিছিস, ওগুলার হচ্ছে অ্যান্সারের পিডিএফ আছে, অ্যান্সারের পিডিএফ থেকে দেখে নিবি যে তোরা কোনটা কোনটা এক্স্যাক্টলি কতটুকু করে লিখতে লাগবে। ওকে, যে কোশ্চেনের রেসপেক্টে যতটুকু অ্যান্সার লিখতে লাগবে, যেমন করে যেমন ভাষায় লিখতে লাগবে, পরীক্ষার জন্য তোদের এটা 100% পরীক্ষায় অমন করে কি করবি, লিখবি, যেটা তোদের আমি সাজা সাজা অলরেডি পিডিএফ এ দিয়ে দিছি। ক্লিয়ার আছে? তাহলে আমরা এক এক করে কোশ্চেন করবো। কোশ্চেন গুলোর মধ্যে কোনোটা যদি আমরা থিওরিতে না পড়ে থাকি, অর্থাৎ যে ওয়ান শটের যে ভিডিও গুলো আছে ওগুলো যদি পড়ে না থাকি, এবং যদি আমাদের কি হচ্ছে এমসিকিউ তে করে না থাকি এখন অব্দি, তাহলে ওই কোশ্চেন গুলো এখানে সলভ করবো। তাহলে তাড়াতাড়ি আমাদের ইজিলি যতগুলো কোশ্চেন আছে সলভ হয়ে যাবে। আর একটা কথা, এই তোদের যে কোশ্চেন গুলো আমি দিছি এবং ওই কোশ্চেনের যে অ্যান্সার গুলো দিছি, এগুলো যদি পড়িস তোরা, তাহলে দেখবি যে 100% এখান থেকে কমন পাচ্ছিস। ফিজিক্স থেকে পুরো 100%ই কমন পাবি। এখন ইউনিট 4 পড়াচ্ছি, ইউনিট 4 এর কথা বলতেছি, যে ইউনিট 4 এ 8 নাম্বারে কি হবে, 100% কমন পাবি। ওকে, তাহলে এইখান থেকে দেখিস। আর তোরা যে ভিডিও গুলো দেখতেছিস, সেখানে কিন্তু যে কোনো টেস্ট পেপারের উত্তর আছে, যে কোনো তোদের হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন আছে, সমস্ত কিছু এইখানের মধ্যে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে চল আমরা শুরু করি। আর একটা কথা, তোদের অনেকের মনে হতে পারে যে আমি অ্যান্সারের, আমি তো এমন করে লিখতে পারতাম যে একটা কোশ্চেন তার অ্যান্সার, একটা কোশ্চেন তার অ্যান্সার, আমি কিসের জন্য কোশ্চেনের পিডিএফ আলাদা পাঠাচ্ছি, কিসের জন্য অ্যান্সারের পিডিএফ আলাদা পাঠাচ্ছি। অনেকের এটা মাথায় থাকে যে একসঙ্গে দিলে ভালো হইতো। দেখ তোরা এখন যেটা ভাবতেছিস, আমি এটা তোদের কয়েক বছর আগে ভাবছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হবে বলতো, আমি তোদের কোশ্চেন আলাদা দিছি আর অ্যান্সার আলাদা দিছি। এবার তোরা কি করবি, কোশ্চেন একবার পড়বি, অ্যান্সারটা পড়বি, কোশ্চেন পড়বি, অ্যান্সার পড়বি, কোশ্চেন পড়বি, অ্যান্সার পড়বি। তাহলে তুই পরীক্ষার 2 দিন আগে বা এখনো যখন তুই ইউনিট 4 বা যেমন ইউনিট যেটা ইউনিট পড়বি, ওই ইউনিটটা যখন রিভিশন করবি, তোরা কি করতে পারবি না, আর কোশ্চেনের সঙ্গে সঙ্গে অ্যান্সার দেখতে পাবি না। ওকে, অ্যাকচুয়ালি তোদের রিভিশন করার সময় কি হয় বলতো, কোশ্চেন দেখিস, কোশ্চেনের নিচেই অ্যান্সার লেখা থাকে, তোদের চোখ এমনি চলে যায়। তখন মনে হবে ও এই কোশ্চেনটা তো এটা অ্যান্সার, এই কোশ্চেনটা তো এটা অ্যান্সার। তখন না দেখে প্র্যাকটিস হবে না। আর না দেখে প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষায় গিয়ে আটকাবি। যাতে পরীক্ষায় না আটকাস, তার জন্য আমি তোদের সাইকোলজিটা ভালো করেই বুঝি, এই জন্যই এমন করছি, কোশ্চেন আলাদা করছি, অ্যান্সার আলাদা করছি। ওকে, যাতে তোরা পরবর্তীতে যখন রিভিশন করবি, একবার পড়ার পর রিভিশন করবি যে আমি কতগুলো না দেখে লিখতে পাই, তখন তোর অ্যান্সারের কপিটা একদম দূরেই রেখে দিবি। ওকে, শুধু কোশ্চেনের কপিটা নিয়ে বসবি, তারপরে দেখবি কতগুলো কোশ্চেনের তুই কি করতে পারিস, না দেখে অ্যান্সার লিখতে পারিস। তাহলে পরীক্ষার জন্য একদম কি হবে, একদম কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, তো তোদের যাতে হেল্প হয় এই জন্যই আমি এমনটা করছি। আর এতদিন থেকে পড়াচ্ছি, এতটা এক্সপিরিয়েন্স থেকে জানি কোনটা করলে তোদের হচ্ছে বেশি এফিসিয়েন্ট হবে, ওই হিসাবেই আমি হচ্ছে সাজাচ্ছি। ওকে,
তাহলে চল শুরু করি, প্রথম কোশ্চেন থেকে শুরু করি। আর যদি কোশ্চেন গুলো হয়ে যায় ওগুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করবো না। ওকে, তাহলে প্রথম কোশ্চেন কি বলছে এটা, একটি কুণ্ডলীর সাবের সংজ্ঞা দাও, চিত্র সহ আবেশহীন কুণ্ডলীর ব্যাখ্যা দাও। এটা আমরা অলরেডি কমপ্লিট করছি, ঠিক আছে, থিওরিতে। আর যারা যারা পেজ বেসে আছে তারা তো হচ্ছে জানিস যে অ্যান্সারের মধ্যে লেখাই আছে। ওকে, সাবের সংজ্ঞা চল তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তারপরে কি বলছে 2 নম্বর কোশ্চেন, প্রবলেম গুলো যেগুলো সলভ করেনি প্রবলেম গুলো খালি সলভ করা দিচ্ছি। ওকে, 2 নম্বর কোশ্চেন কি বলছে, 10⁻² টেসলা মানের একটি অনুভূমিক চুম্বক ক্ষেত্রে 10 সেমি ব্যাসার্ধের একটি তামার থালা উলম্ব তলে আছে, ধাতব থালাটির সংশ্লিষ্ট চুম্বক প্রবাহের মান কত? ওকে, এবার থালাটি এর অনুভূমিক অক্ষের সাপেক্ষে সেকেন্ডে 10 বার আবর্তন করলে থালাটির প্রান্ত এবং কেন্দ্রের মধ্যে কত তড়িৎচলক বল আবিষ্ট হবে? চল, প্রবলেম গুলো তো তোদের করাইনি, তাহলে প্রবলেম গুলো কি করতেছি হচ্ছে সলভ করাচ্ছি। তাহলে দেখ কি দেওয়া আছে, চুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে 10⁻² টেসলা। ওকে, তাহলে 2 নাম্বার কোশ্চেনের অ্যানসারটা লেখা p ইকুয়াল টু কত আছে 10⁻² টেসলা, যেটা যেটা আছে আমি বলতেছি। ওকে, r ইকুয়াল টু দেওয়া আছে r/l, যেটা দিয়ে লিখি আমরা, কত দেওয়া আছে হচ্ছে 10 সেমি দেওয়া আছে, দ্যাট ইজ হচ্ছে 10⁻²। ওকে, তারপর হচ্ছে 0.1 কত হবে মিটার হবে, আর হচ্ছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 10 হার্টজ দেওয়া আছে। ওকে, তাহলে আমাদের প্রথমে বলছে সংশ্লিষ্ট চুম্বক প্রবাহ। আমরা জানি চুম্বক প্রবাহ ফাই ইকুয়াল টু কি হয়, ফাই ইকুয়াল টু বি ইনটু এ হয়। তাহলে বি কত দেওয়া আছে 10⁻², এ মানে কি ক্ষেত্রফল, এ ইকুয়াল টু কত পাই ইনটু আর স্কয়ার, তাহলে কি হবে পাই ইনটু আর স্কয়ার। আর এর মান কত দেওয়া আছে এখানে 0.1, তার হচ্ছে স্কয়ার। ওকে, পাই ইনটু আর স্কয়ার। তাহলে এটা হচ্ছে চুম্বক প্রবাহ দেওয়া আছে। তাহলে এটা অ্যানসার যদি করি সেটার অ্যানসার আসে হচ্ছে 0.00314 ও এবার আসে হচ্ছে অ্যানসার। ওকে, তাহলে এই যে একটা অ্যানসার হলো। তারপরে অ্যানসার কি চাইছে ভালো করে দেখ, বলছে যে থালাটির সঙ্গে ওকে আবিষ্ট তড়িৎচলক বল চাইছে। তাহলে আবিষ্ট তড়িৎচলক বল কি করে বের করবো, আবিষ্ট তড়িৎচলক বলের আমরা কি জানি E ইকুয়াল টু d∅/dt। ওকে, তারপরে তড়িৎচলক বল কি হয়, তড়িৎচলক বল E ইকুয়াল টু φ/t হবে। এবার দেখ ফাই এর মান জানি, টি এর মান জানি না। এবার দেখ এখানে f দেওয়া আছে, f মানে কি জানি আমরা 1/t, এটা আমরা জানি। তাহলে t ইকুয়াল টু কত হবে 1/f হবে, তাহলে 1/10। ঠিক আছে, তাহলে এটা দেওয়া আছে, বাস এটা বসাই দেই, তাহলে অ্যানসার চলে আসবে। তাহলে মান বসাই দেই, ফাই এর মান হচ্ছে 0.00314/t 1/10, তাহলে 10 দিয়ে গুণ করলে 0.0314। ঠিক আছে, তড়িৎচলক বল একক কি হবে ভোল্ট। তাহলে এইভাবে করতে হবে, নরমাল জিনিস গেল। তারপরে দেখ পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলছে, চুম্বক ফ্লাক্সের মাত্রা হলো, এটা অলরেডি আমরা করছি। চুম্বক প্রবাহের ঘনত্ব বলতে কি বোঝো, এটাও আমরা করছি অলরেডি। তারপর হচ্ছে 5 নাম্বার কোশ্চেন, 5 নাম্বার কোশ্চেন আর একটা প্রবলেম সলভ দিছে। এই প্রবলেম সলভটাও আমরা মনে হয় এমসিকিউ তে করে নিছি। কি আছে দেখ, একটি কুণ্ডলীর ভিতর দিয়ে চুম্বকীয় ফ্লাক্সের দেওয়া আছে, অর্থাৎ চুম্বক প্রবাহ কত দেওয়া আছে, I ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 4t² + 2t - 5 ওয়েবার, একক দেওয়া আছে ওয়েবার, অর্থাৎ এসআই ইউনিটে দেওয়া আছে। এবার বলছে কুণ্ডলীর রোধ যদি R ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে R ইকুয়াল টু দেওয়া আছে 5 ওহম, তাহলে বলছে t ইকুয়াল টু 2 সেকেন্ড সময় কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান। t ইকুয়াল টু 2 সেকেন্ডে আমাদের কিসের মান বের করতে বলছে, তড়িৎ প্রবাহ অর্থাৎ I এর মান বের করতে বলছে। তাহলে কেমনটা করবো দেখ, আমরা কি জানি তড়িৎচলক বল E ইকুয়াল টু d∅/dt হয়। তুই যদি মাইনাস নিবি না নিবি নাই, কারণটা আমরা অলরেডি শুধুমাত্র মান নিয়ে কাজ করবো। ওকে, তাহলে যদি d/dt ফাই এর মান বসা যায় 4t² + 2t - 5। ওকে, তোরা আশা করি সবাই এক্সপার্ট হয়ে গেছিস এতদিনে, এইটুকু সিম্পল ডেরিভেটিভ তো করতেই পারিস। ম্যাথ যাদের আছে তাদের তো কিছুই নেই, আর যাদের ম্যাথ নাই ঠিক আছে তাদের একটু ডেরিভেটিভ প্রবলেম হতে পারে, বাট এগুলা সিম্পল ডেরিভেটিভ তো এতদিনে শিখে গেছে। তাহলে এটা ডেরিভেটিভ কত হবে 8t + 2 আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। আমাদের কত লাগে, t ইকুয়াল টু হচ্ছে 2 সেকেন্ডে লাগে, 2 সেকেন্ডে তাহলে কত হবে 8 * 2, t এর জায়গায় 2 বসাই দিলাম +2, তাহলে 16 * 2 হচ্ছে 18 ভোল্ট। আমাদের তড়িৎ প্রবাহ লাগে I ইকুয়াল টু তড়িৎ প্রবাহ কি হয় E/R, এটা আমরা জানি। ওকে, কারণটা আমরা কি জানি V ইকুয়াল টু IR, এটা কই থেকে লিখলাম V ইকুয়াল টু IR।
আমরা এসি চ্যাপ্টারের ক্ষেত্রে ভি এর জায়গায় কি ইউজ করি? ই। তাহলে এখান থেকে আই ইকুয়াল টু কত হবে? ই বাই আর। এটা তো আমরা সবাই জানি। ওকে, তাহলে ই এর মান কত আছে? ই এর মান হচ্ছে 8, আর হচ্ছে আর এর মান কত দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে 5, 18/5। ক্যালকুলেশন করলে যত আসবে এটার ইউনিট কি হবে? একটা কারণটা কারেন্ট, তাহলে অ্যাম্পিয়ার হবে একক। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেন আমরা মুভ করি। পরের কোশ্চেনটা কি আছে? কোশ্চেন নাম্বার 6 বলছে দুটি কুণ্ডলীর পারস্পরিক আবেশ বাড়ানো যায়। পারস্পরিক আবেশ বাড়ানো যায়, ঠিক আছে, এগুলো তো লেখানো আছে সমস্ত কিছু। তারপরে বলছে 7 নাম্বার কোশ্চেন, এগুলা খালি একটু বুঝে নিস, একবার যদি বুঝে নিস তাহলে কিচ্ছু নাই, আর থিওরি তো সমস্ত হচ্ছে বোঝাই দিস। ওকে, বলছে 7 নাম্বার, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত একটি 5 মিটার দীর্ঘ অনুভূমিক ঋজু, তার পৃথিবীর চুম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশ দেওয়া আছে এত। ওকে, অনুভূমিক উপাংশ দেওয়া আছে b equal to 0.4 into 10 to the power -4 ওয়েবার পার মিটার স্কয়ার, মানে টেসলা দেওয়া আছে। ওকে, তারপরে বলছে দীর্ঘ কত? দীর্ঘ দেওয়া আছে হচ্ছে 5 মিটার। এবার বলছে এর সঙ্গে লম্বভাবে 10 to the power 10 মিটার পার সেকেন্ডে পড়ছে। তাহলে v ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ডে পড়ছে। তা বলছে তাদের তাৎক্ষণিক আবিষ্ট তড়িৎচলকের মান নির্ণয় করো। আর একটা কি বের করতে বলছে? যদি মান নির্ণয় করো দেখিস, আর সঙ্গে বলছে 2 নাম্বার, তড়িৎচলক বলের অভিমুখ কোন দিকে হবে। তারপরে বলছে তার কোন প্রান্তের অধিকতর বিভব থাকবে। ঠিক আছে, ওকে, এটা তো পড়েই নিশ্চিস আশা করি। ওকে, এটা সূত্র কি হয় বলতো? বল কি হয়? তড়িৎচলক বল E ইকুয়াল টু বি এল ভি সাইন থিটা। এটা মাথায় রাখিস, ঠিক আছে, মান বসাই দিয়ে সবকিছু চলে আসবে। তাহলে কত আসবে? এটা আমাদের লাগে হচ্ছে বি এর মান দেওয়া আছে 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইন্টু এল এর মান দেওয়া আছে 5, বি এর মান দেওয়া আছে 10 ইন্টু সাইন কত হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে যত আসবে এত হচ্ছে ভোল্ট আসবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল, তড়িৎচলক বলা হয়ে গেল। তাহলে পরিবাহী কোন দিকে বলছে? পূর্ব থেকে পশ্চিমে। ভালো করে দেখো, পরিবাহী কোথায়? পূর্ব থেকে পশ্চিমে। আমরা কেমন কেমন মনে রাখি? ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। ওকে, তাহলে বলছে পূর্ব থেকে পশ্চিমে। পূর্ব থেকে পশ্চিমে এইদিকে দেওয়া আছে। পূর্ব থেকে পশ্চিম, সরি, এটাই দেওয়া আছে। তাহলে পরিবেশ গতির অভিমুখ কোন দিকে দেওয়া আছে? এদিকে দেওয়া আছে। এবার কি বলা আছে সঙ্গে সঙ্গে? অনুভূমিকের সঙ্গে ঋজু তারটি চুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ লম্বভাবে পড়ছে। তাহলে লম্বভাবে পড়ছে। ওকে, তাহলে এটা যদি দেওয়া থাকে গতির অভিমুখ, তাহলে আমাদের কিসের গতির অভিমুখ চাইছে বলতো? তড়িৎচলক, তড়িৎচলক বলের অভিমুখ। তাহলে তড়িৎচলক বল কোন দিকে হবে? পশ্চিম থেকে পূর্ব দিকে হবে। তড়িৎচলক বল তাহলে কি হবে? পশ্চিম থেকে। 2 নাম্বার কোশ্চেন। ওকে, পশ্চিম থেকে পূর্ব দিকে হবে। আর যদি এটাই গতির মুখ হয়, পূর্ব থেকে পশ্চিম হয়, তাহলে এটা কি হবে? 3 নাম্বারও কি হবে? এটাও কি হবে? উচ্চ বিভব কোন দিকে হবে? তাহলে পশ্চিমে হচ্ছে বেশি বিভব থাকবে। ওকে, তাহলে বেশি বিভব কোথায় থাকবে? পশ্চিমে। ওকে, তারপরে কোশ্চেন, এটা 7 নাম্বার কোশ্চেন। 8 নাম্বার কোশ্চেন কি বলছে? 8 নাম্বারটা একবার দেখে নেস। এর সাবেশ গুণাঙ্ক বিশিষ্ট একটি আবেশ কুণ্ডলীর মধ্যে I0 প্রবাহিত তড়িৎ প্রবণতার ফলে সঞ্চিত শক্তির মান বাহির কত? ওকে, সঞ্চিত শক্তি তার মানে এই রাশিমালাটা তোকে বের করতে লাগবে হাফ ইন্টু Li0²। এটা প্রুভ করছি অলরেডি। ঠিক আছে,
খাতাতেও আছে, পিডিএফ এও আছে, আর হোয়াটসঅ্যাপে ভিডিও সলিউশনও আছে। তারপরে কি আছে, 9 নাম্বার, একটি ধাতব তারে কুণ্ডলী একটি অসম চুম্বক ক্ষেত্রে স্থির অবস্থায় আছে, ধাতব তারে কুণ্ডলীতে কি তড়িৎচুম্বক বল আবিষ্ট হবে। দেখ ভালো করে কি বলছে, চুম্বক ক্ষেত্র স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে মানে কি, ওটার মধ্যে কি হবে না, কোনো আপেক্ষিক গতি থাকবে না। আর আপেক্ষিক গতি না থাকলে কোনো কি হবে না, তড়িৎচুম্বক বলের সৃষ্টি হবে না। কারণ ওটা আপেক্ষিক গতি না থাকলে কি হবে না, চুম্বক প্রবাহের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, ফ্লাক্সের যদি চেঞ্জ না হয় তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহ পাবো না। কোন সূত্র, ফ্যারাডের সূত্র অনুযায়ী। তাহলে এখানে আবিষ্ট কোনো তড়িৎ প্রবাহ থাকবে না। তাহলে 9 এর আনসার কি হবে, তড়িৎচুম্বক বল কোনো আবিষ্ট তড়িৎচুম্বক বল থাকবে না। ক্লিয়ার আছে? ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখিস স্থির। ওকে, তাহলে এটা মনে রাখবি যে অসম চুম্বক ক্ষেত্র থাক, সুষম থাক, যাই থাক, পরিবেশ স্থির আছে মানে কি হবে না, আপেক্ষিক গতি থাকবে না। আপেক্ষিক গতি যদি না থাকে তাহলে কি হবে না, ওইখানে ফ্লাক্সের চেঞ্জ হবে না। ফ্লাক্সের চেঞ্জ না হলে আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে। তারপরে 10 নাম্বার বলছে লেঞ্জের সূত্র হয়ে গেছে অলরেডি। তারপরে 11 নাম্বার বলছে সলিনয়েডের সাবেক গুণাঙ্কের রাশিমালা, সলিনয়েডের সাবেক গুণাঙ্কের রাশিমালা হয়ে গেছে। তারপরে 12 নাম্বার বলছে এল দৈর্ঘ্যের লম্বা ঋজু তারটি একটি সুষম চুম্বক ক্ষেত্রে বি এর মধ্যে চুম্বক ক্ষেত্রে লম্বভাবে ভি বেগে ঘুরছে, তাহলে তড়িৎচুম্বক বল কত আবিষ্কৃত হবে। ঠিক আছে, এটা অলরেডি আমরা করে নিছি। ওকে, তারপরে 13 নাম্বার কি বলছে, একটি এম পাক এবং এল দৈর্ঘ্যের দীর্ঘ বায়ুময় মজ্জা সলিনয়েডের সাপেক্ষ সংখ্যা, এটা তো অলরেডি করলাম। ওকে, তারপরে 14 নাম্বার কোশ্চেন কি বলছে দেখ, বলছে একটি এন পাকের এবং এ ক্ষেত্রফলের তারের কুণ্ডলী ওমেগা কৌণিক বেগে, নতুন এটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা করি চল, বস একটু ভালো করে পড়িস। বলছে একটি এন পাকের ও এ ক্ষেত্রফলের তারের কুণ্ডলীকে ওমেগা কৌণিক বেগে বি প্রাবল্যের একটি চুম্বক ক্ষেত্রে ঘোরানো হচ্ছে, কুণ্ডলীর সঙ্গে আর মানের একটি রোধ যুক্ত আছে, তাহলে কুণ্ডলীতে আবিষ্ট সর্বোচ্চ তড়িৎচুম্বক বল এবং কুণ্ডলীতে ব্যয়িত শক্তি নির্ণয় করো। ওকে, তাহলে বলছে এন পাকের এবং এ ক্ষেত্রফলের একটি কুণ্ডলী ওমেগা কৌণিক বেগে হচ্ছে বি প্রাবল্য। ওকে, চুম্বক ক্ষেত্র। তাহলে এন পাকের জন্য চুম্বক প্রবাহ কত হবে বলতো, নরমালি কি হয় বি ডট এ, কিন্তু এন পাকের জন্য কি হবে, এন দিয়ে গুণ হবে, তাহলে এটা কি হবে এন বি এ কস থিটা। এবার বলছে ওমেগা কৌণিক বেগে ঘুরছে, যখন ওমেগা কৌণিক বেগে ঘোরে তখন কি হয়, ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি হয়। তাহলে থিটা ইকুয়াল টু কি হবে বলতো, ওমেগা টি। তাহলে এখানে কি ইউজ করতে পারি, আই ইকুয়াল টু এন বি এ কস ওমেগা টি, থিটার জায়গায় কত বসাই দিলাম, ওমেগা টি। তাহলে আমাদের কি কি বের করতে বলছে, তড়িৎচুম্বক বল। তাহলে চল তড়িৎচুম্বক বল বের করি। তাহলে তড়িৎচুম্বক বল E ইকুয়াল টু কি হয়, মাইনাস ডি ফাই বাই ডিটি। তাহলে মাইনাস ডি বাই ডিটি, ফাই এর মান কত, বি এ cos ওমেগা টি ইনটু এন। ওকে, তাহলে এগুলা বের করে নিলাম, মাইনাস এন বি এ cos ওমেগা টি হবে মাইনাস সাইন ওমেগা টি, সঙ্গে সঙ্গে ওমেগা টি থেকে একটা ওমেগা বাইরে হয়ে আসবে। তাহলে E ইকুয়াল টু কত হবে, মাইনাস হবে প্লাস এন বি এ ওমেগা সাইন ওমেগা টি। এটা কি আসলে তড়িৎচুম্বক বল। কিন্তু আমাদের কি চাইছে মনে রাখিস, আবিষ্ট সর্বোচ্চ তড়িৎচুম্বক বল চাইছে। তাহলে এটার মান সর্বোচ্চ কখন হবে, ই এর মান ই ম্যাক্স কখন হবে বলতো, সর্বোচ্চ হবে যখন সাইন ওমেগা টির মান কত হবে, সাইনের ম্যাক্সিমাম মান কত বলতো। ওকে, ছোড়ো, সাইনের ম্যাক্সিমাম মান 1। তাহলে দেখ ই এর মান সর্বোচ্চ হবে, ই ম্যাক্স হবে যখন সাইন ওমেগা টির মান কত হবে, +1 হবে। তাহলে ই এর মান কত হবে, ই ইকুয়াল টু কত হবে, এন বি এ সাইন ওমেগা টির মান 1। তাহলে এটা কি হলো, ই ম্যাক্স। তাহলে তড়িৎচুম্বক বলের সর্বোচ্চ মান হলো এটা। ওকে, তাহলে হয়ে গেল তড়িৎচুম্বক বলের সর্বোচ্চ মান। তারপরে আরো কোনো কোশ্চেন চাইছে নাকি? ওকে, তাহলে কুণ্ডলীতে ব্যয়িত শক্তি বের করতে বলছে। তাহলে চল ব্যয়িত শক্তি আমরা বের করে দিই। তাহলে দেখ
আমাদের এটা কি আসলে তড়িৎ চলক বল আসলো। তাহলে 2 নম্বর না, তড়িৎ প্রবাহ কত হবে বলতো? তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু কি হয়, E বাই R। R এর মান দেওয়া আছে, বলা আছে রোধ R। তাহলে এখান থেকে I ইকুয়াল টু আসতেছে, E এর মান আসতেছে, E এর মান দেওয়া আছে M B A ওমেগা সাইন ওমেগা টি বাই R। এবার দেখবে এই তো ক্ষমতা বের করার জন্য কি করতে লাগবে, কৃতকার্য বের করতে লাগবে। তাহলে কৃতকার্য 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 W ইকুয়াল টু কি হবে, W ইকুয়াল টু তড়িৎ চৌম্বক বল E এন্ড তড়িৎ প্রবাহ I। কই থেকে লিখলাম বলতো, তোকে দেখাই কই থেকে লিখলাম। কৃতকার্য হয় হচ্ছে W ইকুয়াল টু হ্যাঁ P ইকুয়াল টু হচ্ছে VI, এই সূত্র থেকে লিখলাম। তাহলে একবারে ক্ষমতায় লিখে দিই, ক্ষমতা নাই E ইকুয়াল টু VI, তাহলে একবারে ক্ষমতায় লিখে দিই। তাহলে দেখ ক্ষমতা ব্যয়, ক্ষমতা ব্যয় কত হবে, P ইকুয়াল টু VI। V মানে কত, এখানে E তড়িৎ চৌম্বক বল E, আর আছে তড়িৎ প্রবাহ I, ঠিক আছে। তাহলে P ইকুয়াল টু E এর মান কত দেওয়া আছে, এটা দেওয়া আছে M B A ওমেগা সাইন ওমেগা টি, আর সঙ্গে সঙ্গে I। I এর মান কত দেওয়া আছে, এটা N B A ওমেগা আর সাইন ওমেগা টি। তাহলে এটা আসতেছিল ব্যয়িত ক্ষমতা আসলো N স্কয়ার B স্কয়ার A স্কয়ার ওমেগা স্কয়ার বাই R ইনটু সাইন স্কয়ার ওমেগা টি। ওকে, এটা গেল ব্যয়িত। ওকে, তোদের জন্য একদিনে কত পেজ করে আমার লিখতে লাগছে জানিস, লিখতে লিখতে হাতের অবস্থা শেষ হয়ে গেছে। তোরা তো দেখতেছিস যে এতগুলা কোশ্চেন, তুই ভাব কোশ্চেন গুলা খুঁজে বের করো, তারপরে ওগুলোর অ্যান্সার লেখো। ওকে, আমি কয়েকজনকে রাখছিলাম লেখার জন্য, কিন্তু পছন্দই হচ্ছিল না, কেউ ঠিক করে ফিজিক্সটাই পাই না, ফিজিক্স না পাইলে তো লিখতেও পাই না। ওকে, হুম, তো সারাদিনে আমার মোটামুটি অন্য ব্যাচ পড়ানো থাকে, তুই ভাব যে আমি প্রতিদিন মিনিমাম 8 ঘন্টা, 8 ঘন্টার বেশি, মানে 8.5 ঘন্টা তো মিনিমাম পড়াই, ম্যাক্সিমাম 11.5 ঘন্টা পড়াই, ঠিক আছে। এবার দেখ, 4টা করে ব্যাচ তো মিনিমাম, তো 4টা করে ব্যাচ হলেও ওইখানে তো 8.5 ঘন্টা মানে মিনিমাম, ম্যাক্সিমাম 6টা ব্যাচ পড়াই। এবার দেখ পরে কোশ্চেন, 15 নাম্বার কোশ্চেন, দেখি 15 নাম্বার হয়েছে কি হয়নি। 15 নাম্বার কোশ্চেনে কি আছে, বলছে শ্রেণীতে অবস্থিত একটি এলসিআর বর্তনীতে এসি উৎসের সঙ্গে সংযুক্ত করলে দশা চিত্র ব্যবহার করে বর্তনীর প্রতিঘাতের রাশিমালা। অলরেডি এটা করাইছি। ওকে, অনলাইন ব্যাচ অফলাইন ব্যাচ সব ধরো, স্কুল লেভেলে তো পড়াই না, স্কুলে অনলাইন ব্যাচ একটাই পড়াই তোদের। এটা এটা যদি ধরি, এটা যদি 1 মাসের ব্যাচ, তো 2টা অনলাইন ব্যাচ স্কুলের, বাট কলেজের প্রচুর অনলাইন ব্যাচ। কলেজের টোটাল আমার হচ্ছে অনলাইন ব্যাচ 4টা, ফার্স্ট সেমিস্টারের 4টা, আর জ্যামের একটা 5টা, আর হচ্ছে 6টা, 11টা, 12টা টোটাল অনলাইন ব্যাচ আছে। এবার দেখ, তারপরে কোশ্চেন নাম্বার 16 নাম্বার কোশ্চেন। ওকে, এটা তাহলে অলরেডি হয়ে গেছে। 16 নাম্বার কোশ্চেন দেখি,
16 নাম্বার কোশ্চেন বলছে একটি এসি বর্তনীর তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ এবং বিভবের রাশিমালা দেওয়া আছে, তাহলে বর্তনী পূর্ণচক্রের গড় ক্ষমতা আই ইকুয়াল টু দেওয়া আছে কত, আই ইকুয়াল টু দেওয়া আছে 10 sin 314 টি অ্যাম্পিয়ার। এটাকে আমরা কম্পেয়ার করতে পারি আই ইকুয়াল টু I0 sin ওমেগা টি। ওকে, তাহলে এখান থেকে I0 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 10 অ্যাম্পিয়ার। আর কি দেওয়া আছে একটা V ইকুয়াল টু দেওয়া আছে 200 sin 314 টি ভোল্ট। তাহলে V ইকুয়াল টু কত হবে V0 sin ওমেগা টি। এখান থেকে কম্পেয়ার করলে V0 এর মান কত পাচ্ছি আমরা 200 ভোল্ট। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের বেগ ক্ষমতা পূর্ণচক্রের বেগ ক্ষমতা কত জানি আমরা VRMS, E এর জায়গায় V দিয়ে দিছে, তাহলে VRMS হলে কি VRMS IRMS ইনটু cos phi। ওকে, এখানে দেখ P ইকুয়াল টু কত আছে V0 বাই √2 I0 বাই √2 cos। I হচ্ছে কি হচ্ছে দুইজনের মধ্যে দশা পার্থক্য, দশা পার্থক্য তাহলে দেখলে কত হবে দেখো, এটার দশা পার্থক্য, এটার দশা কত আছে 314টি, এটার দশা কত 314টি, তাহলে দশা পার্থক্য কত 0। ওকে, আমরা যেমন দেখছি ওমেগা টি আর এটা কি ওমেগা টি, তারপর ফাই থাকলে ফাই দশা পার্থক্য হয়, এখানে দশা পার্থক্য কত 0, তাহলে এখানে কত হবে দশা পার্থক্য 0। ঠিক আছে, তাহলে P ইকুয়াল টু কত হবে V0 এর মান বসা আছে, V0 এর মান দেওয়া আছে হচ্ছে 200, I0 এর মান দেওয়া আছে 10 বাই 2 ইনটু cos 0 এর মান হচ্ছে 1, তাহলে এটা কত হবে 5। তাহলে P ইকুয়াল টু কত হবে 5 দুগুণ 10 এত ওয়াট। এটা গেল ক্ষমতা 16 নাম্বার। ওকে, ঠিক আছে, ধরো আমার এইখানে বিশ্বভারতী ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, ঠিক আছে, তারপরে আমাদের এখানে পঞ্চানন ইউনিভার্সিটি, এটা তো মেনলি অফলাইনেই পড়াই, আর বাকি ওগুলা ইউনিভার্সিটি সব হচ্ছে অনলাইনেই পড়াই। ওকে, ওকে, পরের কোশ্চেন দেখ, পরের কোশ্চেন 16 নাম্বার, না 16 তো হয়ে গেল, 17 নাম্বার কোশ্চেন। 17 নাম্বার তো একটু আগেই বললাম, 17 এ নাম্বার একটু আগেই বললাম যে 17 এ হয়ে গেছে U ইকুয়াল টু হাফ L I স্কয়ার। ওকে, তারপরে হচ্ছে 17 বি, 17 বি কি বলছে একটি সলিনয়েডের সাপেক্ষাঙ্ক নির্ণয় করো যার পাক সংখ্যা দেওয়া আছে, সলিনয়েডের সাপেক্ষাঙ্ক পাক সংখ্যা দেওয়া আছে হচ্ছে 1000, আর দৈর্ঘ্য দেওয়া আছে L ইকুয়াল টু 0.2 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A ইকুয়াল টু 5 × 10⁻⁴ মিটার স্কয়ার। তাহলে বলছে যে সলিনয়েডটির সাপেক্ষাঙ্ক নির্ণয় করো। দেখ সাপেক্ষাঙ্ক তোদের রাশিমালাও আসতে পারে বা সাপেক্ষাঙ্ক তোদের অঙ্কও আসতে পারে, ঠিক আছে, তাহলে যেটা আসবে তুই ওটা অ্যানসার লিখবি। তাহলে সাপেক্ষাঙ্ক রাশিমালা কত হয় L ইকুয়াল টু, যদি মনে থাকে তোদের μ0, ঠিক আছে, μ0 n স্কয়ার হয় মনে রেখেছ, n স্কয়ার পাই ইনটু a স্কয়ার বাই হচ্ছে L। ওকে, এটা হচ্ছে সাপেক্ষাঙ্ক রাশিমালা ছিল। এবার দেখ পাই স্কয়ার মানে কি, ক্ষেত্রফল মানেই পাই স্কয়ার না। ওকে, তাহলে কি হবে এটা L ইকুয়াল টু কত হবে সাপেক্ষাঙ্ক μ0 n স্কয়ার ইনটু a বাই হচ্ছে L। তাহলে মান পুট করে দে, মান পুট L ইকুয়াল টু কত, μ0 এর মান কত জানি আমরা 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 ইনটু n, n এর মান কত দেওয়া আছে 1000, তার হচ্ছে স্কয়ার ইনটু এরিয়া, ক্ষেত্রফল দেওয়া আছে 5 ইনটু 10 টু দি পাওয়ার -4, পাই কত হচ্ছে L, L এর হচ্ছে দৈর্ঘ্য কত দেওয়া আছে 0.2। এটা যত অ্যানসার আসবে এত কি হবে MD আসবে অ্যানসার। ওকে, ঠিক আছে, এসআই ইউনিট এটা মাথায় রাখবে।
তারপরে 18 নম্বর কোশ্চেন বলছে একটি এসি উৎসের তাৎক্ষণিক তড়িৎচলক বল দেওয়া আছে আরএমএস মান। তড়িৎচলক বল এটা দেওয়া থাকলে ই ইকুয়াল টু দেওয়া আছে কত হচ্ছে 200 sin 314 t। ওকে, তাহলে ই ইকুয়াল টু কি হয় E0 sin ওমেগা টি, তুলনা করলে কি পাস E0 ইকুয়াল টু কত পাবে 200 ভোল্ট পাবে। তাহলে 200 ভোল্ট পাইলে আমাদের কি বলছে আরএমএস ভোল্টেজ নির্ণয় করো। আরএমএস ভোল্টেজ কত হবে ই আরএমএস কত হয় E0 বাই √2, তাহলে কত হবে 200 বাই হচ্ছে √2। এটা করলে যত আসবে এত হচ্ছে অ্যান্সার লিখবি, এত ভোল্ট ক্যালকুলেশন করে নিবি। তারপর হচ্ছে উৎসের কম্পাঙ্ক, উৎসের কম্পাঙ্ক মানে এফ বের করতে বলছে। এটা কম্পেয়ার করলে কি পাচ্ছি ওমেগা ইকুয়াল টু কত পাচ্ছি 314 এত রেডিয়ান পার সেকেন্ড। কিন্তু আমি তোদের কি বলছি কম্পাঙ্ক যখনই বের করতে বলবে, কম্পাঙ্ক বের করতে বলে কি বের করবি শুধু যদি কম্পাঙ্ক বলে তাহলে ফ্রিকোয়েন্সি এককে বের করতে লাগবে, ঠিক আছে। আর যদি কৌণিক কম্পাঙ্ক বলে তাহলে রেডিয়ান পার সেকেন্ড লিখে দিলেই হবে। কম্পাঙ্ক বলছে তাহলে কি জানি আমরা হচ্ছে আমরা জানি উই হ্যাভ ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2 পাই এফ। তাহলে এফ ইকুয়াল টু কত হবে ওমেগা বাই 2 পাই। ওমেগার মান কত হচ্ছে 3134, পাই হচ্ছে 2 পাই। এটা বলবি যত আসবে এত কি হবে হার্টজ বা হচ্ছে সেকেন্ড ইনভার্স, যে কোনো একটা তোরা ইউনিট ইউজ করতে পারিস। ওকে, 19 নাম্বার। 19 নাম্বার কি বলছে দেখ, একটি এলসিএস শ্রেণী বর্তনী এসি ভোল্টেজ প্রয়োগ করলে বর্তনীর অনুরোধের শর্ত বিপরীত করো। অনুরোধের শর্ত তো জানি আমরা কি হবে এক্স, এক্স এর ইকুয়াল টু হচ্ছে এক্সি হবে। এক্স এর মানে কত ওমেগা এল, আর এক্সি কত হবে 1 বাই ওমেগা সি। এটা বিবৃতিটা খাতায় লেখা আছে, কেমন করে কি লিখতে লাগবে। তারপর হচ্ছে শ্রেণী সময়ে এলসিআর বর্তনীর প্রবাহমাত্রা এবং তড়িৎচলক বল একই দশায় থাকে। ওকে, এটাও দেখাইতে কেমন করে দেখাইতে লাগবে দেখাই দিছি আমি। তারপর হচ্ছে ধারকের মান এত মাইক্রোফ্যারাড এবং রোধ এত এবং বর্তনীতে এত হার্টজ এসি তড়িৎচলক বল যুক্ত করলে ওই বর্তনীতে সাবের সংখ্যার মান কত হবে, ঠিক আছে, কত হবে তা নির্ণয় করো। এটাও আমি পড়াই দিচ্ছি। ওকে, তাহলে 19 হয়ে গেল। উনিশের কি পরের পার্টটা করাবো, পরের পার্টটা তোরা একাই করতেই পারবি, না হলে পড়াই দিচ্ছি। সি ইকুয়াল টু ধারক কত দেওয়া আছে 20 মাইক্রোফ্যারাড। 20 মাইক্রোফ্যারাড মানে 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইক্রো মানে 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। ওকে, তারপরে রোধ দেওয়া আছে, রোধ আর ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 10 ওহম। বর্তনীতে ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 50 হার্টজ। ওকে, তাহলে এফ দেওয়া আছে 50 হার্টজ। তারপর তড়িৎচলক বল প্রযুক্ত থাকলে ওই বর্তনীতে সাবের সংখ্যার মান কত হবে। ওকে, সাবের সংখ্যার মান বের করতে বলছে। তাহলে দেখ এটা কোন শর্তে অনুনাদ শর্ত উপরে বলা গেছে অনুনাদের শর্তে, তাহলে অনুনাদের শর্তে কি করবো আমরা সাবের সংখ্যার মান বের করে দিই, ঠিক আছে। চল, তাহলে এগুলো দেওয়া আছে। তাহলে অনুনাদ শর্তে যদি সাবের সংখ্যা বের করি সেটার থেকে বের করে দিবি সাবের সংখ্যা এল ইকুয়াল টু কত হবে। এল ইকুয়াল টু হবে হচ্ছে এই এখান থেকে লিখতে পারি এল ইকুয়াল টু কত হবে ওমেগা স্কয়ার ইনটু সি। ওকে, 1 বাই ওমেগা মানে কত হচ্ছে আমরা জানি ওমেগা মানে হচ্ছে 2 পাই এফ, কারণ আমাদের কোশ্চেনে এফ দিয়ে দেওয়া আছে, তাহলে এখানে বসাই দিই 2 পাই এফ ইনটু স্কয়ার ইনটু সি। তাহলে 1 বাই 2 পাই এফ, তাহলে 4 পাই স্কয়ার এফ স্কয়ার ইনটু সি। তাহলে 1 বাই 4 পাই স্কয়ার, এফ এর মান কত দেওয়া আছে 50, তার হচ্ছে স্কয়ার, সি এর মান দেওয়া আছে 20 ইনটু 10 টু দি পাওয়ার -6। ওকে, তাহলে যত আসবে এত হচ্ছে এল দিয়ে আসবে সামনে সামনে, ঠিক আছে। আর দেওয়া আছে, আর কিন্তু দরকারই পড়বে না, যেহেতু কি বলা আছে হচ্ছে এটা আবেশন বর্তনীর জন্য করতেছি, সরি যেহেতু আমরা অনুনাদ শব্দের জন্য করতেছি। তারপরে 20 নম্বর কোশ্চেন,
দেখ দেওয়া আছে ই ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি। তাহলে এটার বলছে এল সাপেক্ষাঙ্ক যুক্ত, তাহলে বর্তনী যেটার মধ্যে এল যুক্ত আছে, ওকে এল যুক্ত আছে। আর এখানে কি দিচ্ছে, আই প্রবণতা যাচ্ছে, এখানে হচ্ছে তড়িৎ বল ই দেওয়া আছে E0 সাইন ওমেগা টি। তাহলে এই বর্তনীর ক্ষেত্রে বিশুদ্ধ আবেগযুক্ত বর্তনীর ক্ষেত্রে প্রতিরোধ কত হয়, জেড ইকুয়াল টু হয় ওমেগা এল। তাহলে হচ্ছে শীর্ষ মান কত হয়, I0 বাই জেড হয়। I0 ইকুয়াল টু কত, E0 বাই জেড হয়। তাহলে E0 এর মান কত দেওয়া আছে, ক্যাপিটাল E0 বাই জেড, জেড এর মান কত দেওয়া থাকবে হচ্ছে ওমেগা এল। তাহলে শীর্ষ মান কত হলো, E0 বাই ওমেগা এল। তোরা এগুলা অঙ্ক করার সময় একটা জিনিস মাথায় রাখবি সবসময়, ওকে, যাতে ফুল নাম্বার পাস। এটা কোশ্চেনে যেগুলো জিনিস দেওয়া থাকবে অ্যান্সার ওগুলো দিয়েই হবে। কোশ্চেনে দেখ ই ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি, অর্থাৎ ওমেগা দেওয়া ছিল ওমেগা আনছি, আর এল দেওয়া ছিল এল দিয়ে আমরা লিখছি, E0 দেওয়া ছিল E0 দিয়ে লিখছি। আমরা ওর থেকে বেশি কিছুই যাই, ওকে। কোশ্চেনে যেগুলো জিনিস দেওয়া থাকে অ্যান্সার ওগুলো দিয়ে লিখতে লাগে। অবশ্যই কোনো কনস্ট্যান্ট যদি রাশি আসে, ধ্রুবক আসে, তাহলে অবভিয়াসলি মানে কোনো ব্যাপার ধ্রুবক আসতেই পারে, বাট ভেরিয়েবল গুলো যেগুলো দেওয়া থাকবে ওগুলো দিয়ে আসবে। 21 নম্বর বলা আছে 1.41 অ্যাম্পিয়ার শীর্ষমানের কোনো পরবর্তী প্রবাহের এসির সাহায্যে একটি তারকে গরম করা হলো। সমহারে ওই তারকে গরম করার জন্য যে পরিমাণ সমপ্রবাহ ডিসি প্রয়োজন। শোন, ডিসি মানে আইআরএমএস, একই জিনিস। অ্যাকচুয়ালি কি হয় তোদের বোঝায় দেখি, অঙ্কটাই তো কিছু নাই, এটা বোঝায় নেই। তড়িৎ পরবর্তী প্রবাহ কেমন হয়, এমন হয় পরবর্তী প্রবাহ, ঠিক আছে। তার মানে এটা কি পরিবর্তী প্রবাহ সময়ের সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন করতেছে, মান পরিবর্তন করতেছে, দিক পরিবর্তন করতেছে। এটাকে কি করি, আরএমএস যখন করি এটা কি করে গোয়া করে দিই আমরা, ঠিক আছে। গোয়া করে দিই, এটাকে কি বলি আমরা, আইআরএমএস বা হচ্ছে আইডিসি। তাহলে আমাদের বের করতে লাগবে কি, আইআরএমএস, এটাকেই নাম দিয়েছে আইডিসি, যেটার মান কত হয় I0 বাই √2। এবার শীর্ষ মান কত দেওয়া আছে 1.41 বাই √2। এটাকে যদি করিস মোটামুটি 1 অ্যাম্পিয়ার পাবি, ওকে। পরের কোশ্চেন 22 নম্বর তো হয়ে গেল, মানে করছি অলরেডি। 23 নম্বর, 23 নম্বর পুরোটাই দেখ বিশুদ্ধ আবেগযুক্ত বর্তনী। 23 নম্বর আমরা এটাও করছি। কোয়ার্ডিন প্রবাহের সংজ্ঞা, এটাও আমরা খাতায় লিখছি, ইভেন আমরা কোশ্চেনের মধ্যেও সলভ করছি, এমসিকিউ এর মধ্যেও সলভ করছি, ওয়ান শটের মধ্যেও করছি, অনেকবার করছি আমরা। 25 নম্বর কোশ্চেন বলছে দেখাও যে এসি বর্তনীর একটি বিশুদ্ধ আবেশক প্রতিচক্রে ব্যয়িত ক্ষমতা শূন্য হয়। এটা অলরেডি আমরা সলভ করছি, ওকে, ওয়ান শটে আছে, ওখান থেকেও দেখতে পারিস, বা হচ্ছে খাতার মধ্যে পিডিএফ এর মধ্যে আছে। তারপরে বলছে আবেশীয় প্রতিঘাত এবং ধারকীয় প্রতিঘাতের মধ্যে তুলনা। এটা ইন্টারেস্টিং কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে। এটা একবার শুনে নিন। আবেশীয় প্রতিঘাতকে কি দিয়ে লিখি আমরা, এক্সএল। এক্সএল ইকুয়াল টু কত হয়, ওমেগা এল। ধারকীয় প্রতিঘাতকে কি দিয়ে লিখি, এক্সসি ইকুয়াল টু কত হয়, ওমেগা সি। এখন তুই ভালো করে দেখ, এক্সএল প্রপোর্শনাল টু কত হচ্ছে, ওমেগা। তার মানে এক্সএল ওমেগার সাথে কি আছে, সমানুপাতিক সম্পর্ক। আর এক্সসি এখান থেকে যা, এক্সসি প্রপোর্শনাল টু 1 বাই ওমেগা। অর্থাৎ এখানে দেখ এক্সসি কি হচ্ছে, ওমেগার সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে একটা তুলনা কি হচ্ছে, যে আবেশীয় প্রতিঘাত কৌণিক কম্পাঙ্কের সঙ্গে বা যে কম্পাঙ্কের সঙ্গে কি হচ্ছে, সমানুপাতিক, ঠিক আছে। যেখানে ধারকীয় প্রতিঘাত কি হচ্ছে, কম্পাঙ্কের সঙ্গে কৌণিক কম্পাঙ্ক বা কম্পাঙ্কের সঙ্গে কি হচ্ছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে 1 নাম্বার তুলনা গেল। 2 নাম্বার, তুলনা মানে একটা জিনিস মনে রাখিস, পার্থক্য না কিন্তু। তুলনা মানে এইটাকে আর ওটাকে কি চিনিস, ঠিক আছে। এটা ওকে, পার্থক্য মানে পার্থক্য, তুলনা তুলনা, ঠিক আছে। এবার দেখ আর একটা কি হবে, এদের যদি গ্রাফ বানাই, গ্রাফ কেমন হবে বলতো, এদিকে ওমেগা নেই, এদিকে হচ্ছে এক্সএল নেই। এটা ইকুয়েশন কিসের মতো বলতো একটু, y ইকুয়াল টু mx প্লাস c এর মতো না, c এর মান 0। তাহলে y ইকুয়াল টু mx, অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখা। এটা তাহলে কিসের ইকুয়েশন, মূল বিন্দুগামী কি হচ্ছে, সরলরেখার ইকুয়েশন,
ওকে, আর এইটার ক্ষেত্রে ভালো করে দেখ, ওমেগা এইদিকে যদি এক্সি বেশ, তাহলে ওমেগা যদি বাড়ে এক্সি কি কমবে, তাহলে ওমেগা বাড়তে থাকবে এক্সি কমতেই থাকবে, তাহলে এটা হবে গ্রাফ। ওকে, এটাকে কি বলি আমরা, আবেশী প্রতিঘাত বা প্রতিরোধ। তো এটার একক কি হবে ওহম, এই এক্সি এটারও একক কি হবে হচ্ছে ওহম, তাই না, এটাও কি হচ্ছে রোধ, তাহলে এগুলো তুলনা হলো। ওকে, তারপরে 27 নম্বর কোশ্চেন বলছে পরবর্তী তড়িৎচলক বলের শীর্ষমান কি কি বিষয়ের উপর নির্ভর করে। দেখ একটা জিনিস ভালো করে শোন, এগুলো জিনিস মুখস্থ করবি না, মুখস্থ করলে কিন্তু ভুলে যাবে। বলছে পরবর্তী তড়িৎচলক বলের শীর্ষমান কি কি বিষয়ের উপর নির্ভর করে। আমরা কি জানি দেখ, আমরা জানি ফাই ইকুয়াল টু এন বি এ কস থিটা, তাহলে এন বি এ কস থিটার জায়গায় কত লেখা যায় হচ্ছে ওমেগা টি, তাহলে হচ্ছে তড়িৎচলক বল ই ইকুয়াল টু লেখা যায় ডি ফাই বাই ডিটি মাইনাস, তাহলে একবারে ডেরিভেটিভ করে দিলে কি হবে এন বি এ, একবারে ডেরিভেটিভ করে দিলাম হ্যাঁ ডিটি এন বি এ cos ওমেগা টি, এর ডেরিভেটিভ করলে তো যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে n b a ওমেগা sin ওমেগা টি। আমাদের কিসের উপর ডিপেন্ড করতে বলছে ভালো করে দেখ, বলছে পরবর্তী তড়িৎচলক বল এর মান কিসের উপর নির্ভর করে। তাহলে এটাকে কি লিখি আমরা, E ইকুয়াল টু E0 sin ওমেগা টি, ভাইয়া যেখানে E0 এর মান কি n b a ওমেগা, এটাকে কি বলি তড়িৎচলক বলের শীর্ষমান, তড়িৎচালক বলের শীর্ষমান, মনে রাখার বুদ্ধি। তাহলে দেখ তড়িৎচলক বলের শীর্ষমান কিসের কিসের উপর নির্ভর করে, তাহলে বলবি যে কুণ্ডলীর তার সংখ্যার উপর নির্ভর করে, অবস্থিত চুম্বক ক্ষেত্রের উপর নির্ভর করে, কুণ্ডলীর ব্যাসার্ধের উপর নির্ভর করে, ব্যাসার্ধ মানে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কত পাই ইন্টু আর স্কয়ার। ওকে, ব্যাসার্ধের উপর নির্ভর করতেছে, আর হচ্ছে কি হচ্ছে কৌণিক কম্পাঙ্কের উপর নির্ভর করতেছে, সে আমরা আমাকে মনে রাখবি। আর এটাই ভাষা দিয়ে তোদের পিডিএফ এর মধ্যে দেখবি দেওয়া আছে। ওকে, পিডিএফ এর মধ্যে দেখ তোদের পরীক্ষায় কেমন কে লিখবি, এটা তো মনে রাখার বুদ্ধি বললাম, শর্টকাট মনে রাখার বুদ্ধি, তোদের পিডিএফ এর মধ্যে দেখাই কেমন কে লেখা আছে। হ্যাঁ যাক, যেগুলো কথা বললাম এগুলোই লেখা আছে যে পরবর্তী তড়িৎচলক বলের শীর্ষমান নির্ভর করে 1 নম্বর কুণ্ডলীর তলের ক্ষেত্রফলের উপর, কুণ্ডলীর তলের ক্ষেত্রফলের উপর, কুণ্ডলীর কৌণিক বেগের উপর, কুণ্ডলীর কৌণিক বেগের উপর, 2 নম্বর চুম্বক ক্ষেত্রফলের উপর, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের উপর নির্ভর করে, বি এর উপর নির্ভর করে দেখলি, আর হচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যার উপর এন এর উপর। ওকে, তাহলে যেটা কথা বললাম ওটাই কি হচ্ছে এখানে দেখ সুন্দর করে লেখা আছে। আর মনে রাখার বুদ্ধি সে জন্য না, তারপর কে ভুলে যাবে কিসের কিসের উপর নির্ভর করে। তারপরে 28 নম্বর কোশ্চেন কি বলছে, একটি এলসিএস শ্রেণী সংযোগে আর দেওয়া আছে, এল দেওয়া আছে, সি দেওয়া আছে, সমবায়কে 25 sin 2000 টি ভোল্ট মানের একটি তড়িৎ উৎসের সঙ্গে সংযোগ করা হলো, বর্তনীর প্রতিরোধ নির্ণয় করো, তড়িৎ প্রবাহের শীর্ষমান নির্ণয় করো। কত কত দেওয়া আছে 25, তড়িৎচলক বল E ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 25 sin 2000 ইনটু টি, এত ভোল্ট। ওকে, তাহলে দেখ E ইকুয়াল টু কত আছে E0 sin ওমেগা টি, তাহলে কম্পেয়ার করি বা তুলনা করি, তুলনা করলে কি পাবি E0 ইকুয়াল টু কত পাবি 25 ভোল্ট পাবি, আর ওমেগা ইকুয়াল টু কত পাবি হচ্ছে 2000 পাবি, এত কি হবে রেডিয়ান পার সেকেন্ড। আর কি কি দেওয়া আছে, আর দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে 400 ওহম, এল দেওয়া আছে হচ্ছে 100 মিলি হেনরি দেওয়া আছে, মানে 100 ইন্টু 10 টু দেওয়ার -3 হেনরি দেওয়া আছে, আর সি দেওয়া আছে কত, সি ইকুয়াল টু দেওয়া আছে 1 মাইক্রোফ্যারাড, মানে 1 ইন্টু 10 টু দেওয়ার -6 ফ্যারাড। ওকে, এটা দেওয়া আছে। তাহলে আমাদের 1 নাম্বার কি বের করতে বলছে, 1 নাম্বার বের করতে বলছে
বর্তনীর প্রতিরোধ, প্রতিরোধ জেড ইকুয়াল টু কোন সার্কিট দেওয়া আছে, এটা এলসিআর দেওয়া আছে, তাহলে এলসিআর এর প্রতিরোধ কত হয়, জেড ইকুয়াল টু আর স্কয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি। লাস্ট লেকচারে আমি করাইছি তোদের এটা। ওকে, তাহলে এখানে মান বসাই দিবি, জেড এর ইকুয়াল টু কি হচ্ছে, দেখ কিসের কিসের মান জানিস, আর এর মান জানিস, আর এর মান এখান থেকে পুট করে দিবি, ওমেগার মান এখান থেকে পুট করে দিবি, এল এর মান জানিস, এই যে এল এর মান পুট করে দিবি, ওমেগা সি সব মান জানিস, এগুলো পুট করে দিবি, যত অ্যান্সার আসবে এত কি হবে ওহম। ওকে, 2 নাম্বার কি বলছে, তড়িৎ প্রবাহ শীর্ষ মান নির্ণয় করো। তড়িৎ প্রবাহ শীর্ষ মান I0 ইকুয়াল টু কত হয়, E0 বাই জেড, তাহলে এখান থেকে জেড এর মান পাবি, E0 এর মান জানিস, E0 এর মান কত দেওয়া আছে 25, এখান থেকে যে জেডটা পাবি এখানে জেড এর মান বসাই দিবি, যেটা অ্যান্সার আসবে অত কি হবে অ্যাম্পিয়ার, তাহলে এত কি হবে অ্যাম্পিয়ার হচ্ছে অ্যান্সার। তারপরে হচ্ছে 29 নাম্বার কোশ্চেন, বুঝছিস, ইজিলি করবি। বলছে এসি জেনারেটর মূলনীতি বিবৃত করো, লেখা আছে দেখবি, ডিসি ভোল্টেজের তুলনায় এসি ভোল্টেজকে পছন্দ করা হয়। ঠিক আছে, মনে রাখিস যে ট্রান্সফরমারে আমরা কি করি বলতো, ট্রান্সফরমারে আমরা একটা কাজ করি যে উচ্চ বিভবকে নিম্ন বিভবে তৈরি করতে পারি, যেটাকে আমরা বলি স্টেপ ডাউন ট্রান্সফরমার, আর নিম্ন বিভবকে উচ্চ বিভবে নিয়ে যেতে পারি স্টেপ আপ ট্রান্সফরমার। এগুলা শুধুমাত্র করা সম্ভব মনে রাখিস এসি বর্তনীর ক্ষেত্রে বা এসি প্রবাহের ক্ষেত্রে, তার জন্য এসি ব্যবহার করা একটা সুবিধাজনক। তারপর আরো সুবিধা আছে, যেমন এসি বর্তনীর ক্ষেত্রে ওর যে সময়ের সঙ্গে দিক পরিবর্তন হয়, দিক পরিবর্তনের সময় কিন্তু কোনো রকম কি হয় না, আচ্ছা গরম হয় না, ঠিক আছে, অর্থাৎ তাপ জেনারেট হয় না, এটা একটা সুবিধার জিনিস। ওকে, এমন প্রচুর সুবিধা আছে যেগুলো আছে লেখা আছে, ঠিক আছে এখান থেকে দেখে পড়ে নিতে হবে। তাহলে 29-এর এ নাম্বার হলো, বি নাম্বার হলো, সি নাম্বার কি আছে, বলছে একটি এলআর বর্তনীর ক্ষমতা গুণক 1/√3 যদি কম্পাঙ্ক দ্বিগুণ করা হয় তাহলে ক্ষমতা গুণকের মান কত হবে। বলছে একটি এলআর বর্তনীর ক্ষমতা গুণক দেওয়া আছে, ক্ষমতা গুণককে কি দিয়ে দেখি বলতো, এলআর বর্তনীর ক্ষমতা গুণক দেওয়া আছে, ক্ষমতা গুণককে আমরা হচ্ছে cos phi দিয়ে দেখি, এটা কিন্তু সংজ্ঞাও আছে ক্ষমতা গুণক, ওকে সংজ্ঞা লেখানো আছে, ক্ষমতা গুণক কত দেওয়া আছে, cos phi = 1/√3 দেওয়া আছে। এবার বলছে যদি কম্পাঙ্ক দ্বিগুণ করা হয় তাহলে ক্ষমতা গুণকের মান কত হবে। ওকে, এলআর বর্তনী, কোন বর্তনী দেওয়া আছে, এলআর বর্তনী, এলআর বর্তনীর ক্ষমতা গুণক cos phi = 1/√3 দেওয়া আছে, বলছে যদি কম্পাঙ্ক দ্বিগুণ করা হয় তাহলে ক্ষমতা গুণক কত হবে। তাহলে বের করে নিই, এলআর বর্তনীর ক্ষেত্রে ক্ষমতা গুণক cos phi = কত হয়েছে, R/Z, আর জেড কত হয় এলআর বর্তনীর ক্ষেত্রে, R² প্লাস ওমেগা² L², এটা হচ্ছে ক্ষমতা গুণক হয়। তাহলে এটার মান কত দেওয়া আছে, 1/√3 দেওয়া আছে, তাহলে 1/√3 = কত আসে, R/√R² প্লাস ওমেগা² L²। তাহলে এখানে উভয় পাশে স্কয়ার করে দিত, স্কয়ার করে দিলে কি হবে 1/3, উপরে পাবো R² বাই কত, R² প্লাস ওমেগা² L², এটাকে বজ্রগণন করে দেব, বজ্রগণন করলে কত পাবি, R² প্লাস ওমেগা² L² = হচ্ছে 3R², তাহলে এখান থেকে পাবো হচ্ছে ওমেগা² L², 3R², এইদিকে আর একটা ওইদিকে গেলে মাইনাস হবে 2R²। ওকে, তাহলে নতুন ক্ষমতা গুণক, নতুন ক্ষমতা গুণক cos phi প্রাইম নাম দিলাম। দেখ কি বলছে, কম্পাঙ্ককে দ্বিগুণ করা হলো, তাহলে ওমেগাকে বাড়ায় কত করছি, ওমেগা প্রাইম হচ্ছে কত করছি, ওমেগাকে বাড়ায় 2 ওমেগা করছি, ঠিক আছে, তাহলে বলছে ক্ষমতা গুণক কত হবে। ক্ষমতা গুণকের সূত্র কি লিখলাম, এটা ক্ষমতা গুণকের সূত্র, তাহলে ক্ষমতা গুণকের সূত্র R/√R² প্লাস ওমেগা প্রাইম স্কয়ার, নতুন ক্ষমতা গুণক, তাহলে কত হবে cos phi প্রাইম = কত হবে, R/√R², ওমেগা প্রাইমের মান কত 2 ওমেগা। ওকে, তাহলে কত হবে 2 ওমেগা তার স্কয়ার ইনটু L², তাহলে হবে R/√R² প্লাস 2 ওমেগা কত 4 ওমেগা² L², তাহলে R/√R² প্লাস
ওমেগা এর মানে কি দেখো, ওমেগা স্কয়ার এল স্কয়ার মানে হচ্ছে 2 আর স্কয়ার, তাহলে ওমেগা স্কয়ার এল স্কয়ার মানে হচ্ছে 4 ইনটু 2 আর স্কয়ার, তাহলে কত হবে আর ইনটু রুট ওভার আর স্কয়ার, আর এখানে কত 8 আর স্কয়ার, তাহলে 9 আর স্কয়ার, তাহলে কত হবে 1 বাই সরি আর বাই 3 আর, তাহলে আর আর কাটলো 1 বাই 3, তাহলে নতুন ক্ষমতা গুলো কত হলো cos phi প্রাইম ইকুয়াল টু হচ্ছে 1 বাই 3। ওকে, মজাদার কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আসার কিন্তু খুবই চান্স। ঠিক আছে, যাক আগে ক্ষমতাগুলো কত ছিল 1 বাই রুট 3, যখন কম্পাঙ্ক দ্বিগুণ করলাম ক্ষমতাগুলো কত হলো 1 বাই 3 আসে। আর করার প্রসেস হচ্ছে এটা। 30 নাম্বার কোশ্চেন, i ইকুয়াল টু দেওয়া আছে 5 রুট 2 সাইন পাই টি অ্যাম্পিয়ার, বলছে আইআরএমএস বের করতে বলছে, এখান থেকে জানি হচ্ছে i0 সাইন ওমেগা টি, তাহলে কম্পেয়ার করলে i0 ইকুয়াল টু কত বলছে 5 রুট 2 অ্যাম্পিয়ার, আইআরএমএস ইকুয়াল টু কত জানি i0 বাই রুট 2, তাহলে i0 মান 5 রুট 2 বাই কত রুট 2, রুট 2 কাটলো, তাহলে কত আসলো 5 অ্যাম্পিয়ার। ওকে, 31 নাম্বার কোশ্চেন, বলছে সি এর মানে, সি মানে 31 নাম্বার বলতেছি আমি, হ্যাঁ বলছে সি মানে ধারকত্ব বিশিষ্ট একটি ধারককে ই ইকুয়াল টু ই0 সাইন ওমেগা টি পরিবর্তিত প্রবাহের উৎসের ভোল্টেজে যুক্ত করা হলো, এর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহমাত্রা আই এর মান নির্ণয় করো। ওকে, ই এর সঙ্গে ওমেগা টি এবং আই এর সঙ্গে ওমেগা টি এর লেখচিত্র অঙ্কন, এটা অলরেডি আমরা করছি, ঠিক আছে, ওয়ান শটেও করা আছে, তারপরে খাতাতেও করা আছে, ঠিক আছে, লেখচিত্র আট করা আছে, সমস্ত কিছু করা আছে। ওকে, তোদের এগুলা কোশ্চেন দেখে না ঘাবড়াস না, একদম সিম্পল কোশ্চেন। ওকে, তাহলে 31 এ গেল, এ নাম্বার পড়া আছে, খাতা একবার দেখে নিবি। ওয়ান শটে যেটা করছি ই ইকুয়াল টু ই0 সাইন ওমেগা টি দিয়ে করছি, এখানে ওমেগার জায়গায় এটা দেওয়া আছে, একই জিনিস। আর এইটা দিয়ে হচ্ছে তোদের পিডিএফ এর মধ্যে পড়ানো আছে, একদম এক্স্যাক্টলি কোনটা উত্তর লিখতে লাগবে ওটা পড়া। তারপরে বলছে বি নাম্বার কোশ্চেন, এল দেওয়া আছে, সি দেওয়া আছে, আর দেওয়া আছে, মান বিশিষ্ট একটি এলসি এর বর্তনীর অনুনাদ কম্পাঙ্কের মান নির্ণয় করো। এল দেওয়া আছে 2 হেনরি, সি দেওয়া আছে 32 মাইক্রোফ্যারাড, দ্যাট ইজ 32 ইনটু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। তারপরে আর দেওয়া আছে, আর হচ্ছে 10 ওহম মান বিশিষ্ট এলসি এর বর্তনীর অনুনাদ কম্পাঙ্কের মান নির্ণয় করো। এলসি এর বর্তনীর অনুনাদ কম্পাঙ্ক কত হয়, ওমেগা ইকুয়াল টু রুট ওভার এলসি, কম্পাঙ্ক বের করতে বলছে, তাহলে 2 পাই f0 ইকুয়াল টু কত হবে 1 বাই রুট ওভার এলসি, তাহলে f0 ইকুয়াল টু কত হবে 1 বাই 2 পাই রুট ওভার এলসি, ঠিক আছে, তাহলে 1 বাই 2 পাই রুট ওভার এল এর মান দেওয়া আছে, এল এর মান হচ্ছে 2 দেওয়া আছে, সি এর মান 32 ইনটু 10 টু দি পাওয়ার -6 দেওয়া আছে, যত আসবে এত হচ্ছে হার্স 1 সেকেন্ড ইনভার্স, যেটা ইচ্ছা ওটা দিই। তারপরে সঙ্গে সঙ্গে কিউ কিউ গুলো, কিউ গুলো কি হবে সবাই মুখস্থ করছি আমরা, কিউ গুলো অনেকগুলো সূত্র হয়, ওমেগা 0 এল বাই আর, ওমেগা 0 এর মান দেওয়া নাই না, তাহলে অন্যটা দিয়ে বের করি, আমরা জানি 1 বাই আর ইকুয়াল টু রুট ওভার এল বাই সি, এটাই বসাই দে। 1 বাই আর এর মান জানিস, রুট ওভার এল এর মান জানিস, সি এর মান জানিস, যত আসবে এটার কোনো একক হবে না, মনে রাখিস ক্ষমতা গুণকের কোনো একক হয় না। তাহলে কোশ্চেন নাম্বার 32, that I equal to loss of 3 sin omega t plus 4 cos omega t, বলছে এটার পরবর্তী প্রভাব আইআরএমএস মান বের করতে বলছে, আমরা এটাকে এমন করে লিখতে পারি I1 sin omega t plus I2
cos ওমেগা টি। তাহলে এখান থেকে I1 ইকুয়াল টু কত আসে হচ্ছে 3, আর I2 ইকুয়াল টু কত আসে হচ্ছে 4 অ্যাম্পিয়ার। মনে রাখিস এইটার ক্ষেত্রে IRMS মানে আমরা এমসিকিউ তে পড়ছিলাম, এমসিকিউ এর ভিডিও যে দেখছিস সে জানিস, এমসিকিউ এর ভিডিওতে অ্যান্সার কত আসে √I1 স্কয়ার প্লাস হচ্ছে I2 স্কয়ার বাই হচ্ছে 2, এটা আসে অ্যান্সার। তাহলে এখানে একবারে মান বসাই দিই, তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার বাই হচ্ছে 2, অর্থাৎ কত হলো 9 প্লাস হচ্ছে 16 বাই 2, দ্যাট ইজ হচ্ছে 5 বাই √2। এমসিকিউ এর ভিডিওতে দেখবি বা এমসিকিউ এর পিডিএফ এ পেড বেসে যারা আছে তারা দেখবি এখানে হচ্ছে পড়া। তারপরে 33 নাম্বার কোশ্চেন অলরেডি আমরা করছি, তারপরে আবার বলতেছি, এটাও এমসিকিউ তে করা আছে। 33 নাম্বার বলছে 50 হার্টজ কম্পাঙ্কের একটি বৈদ্যুতিক সরবরাহ লাইনে কত সময় পর প্রবাহমাত্রার অভিমুখ দিক পরিবর্তিত হবে। এ ইকুয়াল টু কত দেওয়া আছে 50 হার্টজ, তার মানে টি ইকুয়াল টু কত হবে, টাইম পিরিয়ড কত হবে 1/50, আর 1/f হয় এত সেকেন্ড হবে। মনে রাখিস একটা টাইম পিরিয়ডে একটা জিনিস দেখ, এইখান থেকে এইখানে যাইতে যত সময় লাগে তাকে একটা টাইম পিরিয়ড বলি। একটা টাইম পিরিয়ডে অভিমুখ কয়বার পরিবর্তন হচ্ছে, দুইবার না, একবার প্লাস একবার মাইনাস। তাহলে এতটা টাইম পিরিয়ডে তাহলে সেকেন্ড কত লাগবে, 1/50 ইন্টু কত হচ্ছে 2, তার মানে 1/100 সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে তারপর কোশ্চেন 34। কোশ্চেন নাম্বার 34 বলছে একটি এসি বর্তনী রোধের পরিবর্তে চোখ কোয়েল ব্যবহার করা হয় কেন। এটা অনেকবার আমি বলছি, চোখের কি হয়, নিম্ন কি হয়, রোধ হয়, উচ্চ সাবেশাঙ্ক হয়, আর সাবেশাঙ্কের মধ্যে কোনো ক্ষমতা ব্যয় হয় না। ঠিক আছে, তার জন্য চোখ কি হয়, চোখের কয়েল যদি ইউজ করি তাহলে কি হবে না, ওটার ক্ষমতা ব্যয় কম হবে। ঠিক আছে, তারপরে বলছে এলসিআর বর্তনীতে শ্রেণী সংযোগে আর ইকুয়াল টু এত দেওয়া আছে, এল দেওয়া আছে, সি দেওয়া আছে, ওইটা তো একটু আগেই করলাম। 35 নাম্বার কোশ্চেন বলছে পারস্পরিক আবেশাঙ্ক কাকে বলে, এটা পড়ছি। তা বলছে একই দৈর্ঘ্যের দুটি সমকীয় সলিনয়েডের একটির উপর অন্যটিকে জড়ানো হলে তাদের পারস্পরিক আবেশাঙ্কের রাশিমালা, এটা তোদের পিডিএফ এ করানো আছে, দেখে নিবি। ওকে, তারপর 36 নাম্বার কোশ্চেন কি বলছে, ওকে 36 এর এ বলছে একটি কুণ্ডলীর সাবেশাঙ্ক দেওয়া আছে, এল ইকুয়াল টু দেওয়া আছে 2 মিলি হেনরি। বলছে কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু e⁻t। প্রারম্ভিক সময় মুহূর্ত থেকে কত সময় পর আবিষ্ট তড়িৎচালক বলের মান 0 হবে। দেখ আবিষ্ট তড়িৎচালক বল E ইকুয়াল টু আমরা কি জানি, d⁵/dt। আমরা জানি phi ইকুয়াল টু কত হয় Li, এটা যদি এখানে পুট করে দেই তাহলে L বাইরে আসবে, তাহলে di/dt L di/dt হবে তড়িৎচালক বল। ওকে, তাহলে এখানে যদি পুট করে একটা মাইনাস আসবে, মাইনাস দিলে দিবি না দিলে E ইকুয়াল টু -L d/dt। ওকে, d/dt phi এর মান হচ্ছে e⁻t, I এর মান কত হবে e⁻t, তাহলে E ইকুয়াল টু কত হবে -L, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কত আসবে e⁻t, আর হচ্ছে -t থেকে -1, তাহলে E ইকুয়াল টু কত আসবে m e⁻t। তাহলে আমাদের L এর মান কত দেওয়া আছে 2 × 10⁻³ ওকে e⁻t। ওকে, এবার এখন যেহেতু কোশ্চেন কি বলছে কত সময় পর আবিষ্ট তড়িৎচালক বল 0 হবে, তার মানে E এর মান কত দেওয়া আছে 0, তাহলে E ইকুয়াল টু 0 অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে 2 × 10⁻³ e⁻t ইকুয়াল টু কত 0, তাহলে এটা তো নট ইকুয়াল টু 0 হবে, তাহলে কি হবে e⁻t ইকুয়াল টু 0 হবে। e⁻t 0 কখন হবে, এটা মানে কি বলতো 1/e⁻t ইকুয়াল টু 0। তাহলে এটা কখন সম্ভব হবে, যখন t এর মান কত হবে, t এর মান অসীম হবে, তখন কি হবে, e অসীম মানে কত 1/∞ মানে কত 0। ওকে, তাহলে প্রারম্ভিক সময়ের পর উত্তর কি হবে, প্রারম্ভিক সময়ে অসীম সময় পর কি হবে হচ্ছে তড়িৎচালক বল 0। ঠিক আছে, তাহলে প্রারম্ভিক সময়ের অসীম সময় পর তড়িৎচালক বল 0 আসবে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট কোশ্চেন।
এমন করে করেই না তোদের কিন্তু আমি ওকে সবগুলো ইউনিট দেবো, খালি ইউনিটের যেগুলো দিচ্ছি একবার বোঝ, বুঝলে না তোদের পড়তে এত সুবিধা হবে যে মুখস্থই করতে লাগবে না, পরীক্ষায় আর ভুলবিও না। ওকে, প্রতিটা ইউনিট তাহলে রেডি হয়ে যাবে তো। ওকে, এই জন্য ভিডিও গুলো দেখাও ইম্পর্টেন্ট, একবার যদি ভিডিও গুলা তাড়াতাড়ি দেখতে পারিস বাস, তাহলে বুঝতে অনেক সুবিধা হয়। আর পিডিএফ থেকেও তোর যদি আগে পড়া থাকে তাহলে পিডিএফ থেকে ডাইরেক্ট করতে পারিস, ওটাও হবে, কারণ পরীক্ষার সামনে অত টাইম নাও থাকতে পারে। বলছে একটি কুণ্ডলীর রোধ দেওয়া আছে, রোধ দেওয়া আছে আর ইকুয়াল টু কত দেওয়া আছে 10 ওহম, সবের সঙ্গে এম ইকুয়াল টু দেওয়া আছে 5 হেনরি, একে ই ইকুয়াল টু ব্যাটারির সঙ্গে যুক্ত করছি আমরা কত 100 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করছি, তাহলে বলছে যুক্ত করলে সঞ্চিত শক্তি। অঙ্ক করার নিয়ম, প্রথমে কি দেওয়া আছে ওইটা লেখ, তারপর কি বের করতে বলছে ওইটা লেখ, ইউ বের করতে বলছে। এবার দেখ যেগুলো জিনিস দেওয়া আছে এগুলো দিয়ে ইউ এর কোন সূত্র জানিস, ঠিক আছে, ইউ এর একটাই সূত্র জানিস, সঞ্চিত সূত্র ইউ ইকুয়াল টু হাফ ইনটু এল আই স্কয়ার। এবার তুই বলবি আই তো দেওয়া নাই, আই দেওয়া নাই তো কি আমরা জানি তো ওহমের সূত্র থেকে ভি ইকুয়াল টু আই আর। আমি কি বললাম এসির ক্ষেত্রে ভি কে কি হিসেবে ইউজ করি, ই হিসেবে, তাহলে এখান থেকে কি হবে আই ইকুয়াল টু কত হবে ই বাই আর, জানলা শেষ। তাহলে ইউ ইকুয়াল টু কত হবে হাফ এল, আই মানে কত ই বাই আর, তার হচ্ছে স্কয়ার। তাহলে ইউ ইকুয়াল টু কত হবে হাফ ইনটু এল, এল এর মান কত দেওয়া আছে 5 ইনটু ই, ই এর মান দেওয়া আছে 100, আর এর মান কত আছে 10, তার স্কয়ার। শেষ, ইউ ইকুয়াল টু কত হবে হাফ ইনটু 5 ইনটু কত হবে 10 মানে হচ্ছে 100। ওকে, তাহলে কত হবে এটা কত হবে 50, ইউ ইকুয়াল টু কত হচ্ছে 250, 5 5 25, 250, শেষ। ইউনিট ভালো করে লিখবি। তোরা অনেকে একটা জিনিস করিস, পরীক্ষায় সমস্ত কিছু সবকিছুই ঠিকঠাক করিস, লাস্টে ইউনিট লিখে আসিস না, আর তোর খাতার মধ্যে ইমপ্রেশন খারাপ হয়, পরবর্তীতে নাম্বার কাটা শুরু হয়। এগুলা কিন্তু মনে রাখি যে তখন যখন প্র্যাকটিস করতেছিস বাড়িতে না দেখে, এইখানেই কিন্তু ঠিক করতে লাগবে। কেউ যদি ভাবিস বাড়িতে না দেখে প্র্যাকটিস করবো না, ওকে, আর গিয়ে পরীক্ষায় ডাইরেক্ট একদম ঠিকঠাক লিখে আসবে, কোনোদিনই হয় না। তারপরে তোরা পরীক্ষা দিয়ে আসার পর কি বলিস বলতো, বলে স্যার খাতা দেখে নাই ঠিক করে। অ্যাকচুয়ালি তোরা পরীক্ষায় না তাড়াহুড়ো করে লিখতে গিয়ে এমন ছোট ছোট জিনিস ভুল করে যাস, আর যখনই ভুল করিস তখনই স্যার প্রথমে একটা পেজ দেখে, ইমপ্রেশনই খারাপ হয়ে যায়। আমরা যখন খাতা দেখি আমরা তো কত, মানে এগুলা রেকর্ডিং এ তো বলা উচিত না, যাই হোক। তাহলে শোন, তোদের এগুলা মনে রাখিস যে প্রসেস বলি তোদের, এগুলা না ছাত্রদের যখন খাতা দেখে ইমপ্রেশন খারাপ হয়ে যায়, ওই জন্য এগুলা বাড়িতে প্র্যাকটিস করার সময় ঠিক করতে লাগবে। আমি জানি তো তোদের অনেকজন ইউনিট ছেড়ে দিস, আরো একটা তোরা চরম ভুল করিস কি বলতো, যেটার ইউনিট ভুলে যাস, বলে এটার ইউনিট কি হবে কি হবে আমি কনফিউশনে আছি, ওটা এমন ভাবে লেখিস যেন বুঝতে না পারে। স্যার গাধা না, মনে রাখিস। ওকে, স্যার ওইটা জিনিস বুঝে যায় তুই ওখানে কি করছিস গোলমাল করার চেষ্টা করছিস, তখন আরো ওইখানেই ভালো করে নজর যায়। তো কোনোদিনও এই ভুলটা করবিই না, বলে এমন করে লেখি বুঝবেই না। ও অতটাও বোকা না, ঠিক আছে, উনি এতদিন থেকে পড়ায়, এতদিন থেকে হচ্ছে খাতা দেখে, এতদিন থেকে চেক করে, তোর থেকে অনেক অনেক এক্সপিরিয়েন্স। তার জন্য এগুলো তো ছাত্রদের বোকা ভাবিসই না, বা বোকা বানানোর চেষ্টা করিসই না। ওকে, নিজেরা যেটুকু পাবি অনেস্টলি ওটা লিখবি, আর না তোরা ওগুলা করতে যাস খাতার মধ্যে ডিসঅনেস্ট বোঝা যায় যে কে এগুলো আছে কি গুল খেলানোর চেষ্টা করছে। ওকে, আমরা যারাই এখানে দাঁড়ায় আছি এতদিনের এক্সপিরিয়েন্স নিয়ে দাঁড়ায় আছি, প্রতিটা স্টুডেন্টকে দেখলেই বোঝা যায় খাতা কোথায় যায় কোথায় যাবে। ওকে, খাতায় ওই জন্য ইমপ্রেশনটা ঠিক করা ইম্পর্টেন্ট। এবার পরে কোশ্চেন দেখো 38 নম্বর, বলছে প্রমাণ করো যে এসি বর্তনীর পরবর্তী প্রবাহ আইআরএমএস ইকুয়াল টু I0/√2। এটা প্রমাণ আমি করাচ্ছি, মন শর্টের ভিডিও প্রথমেই করানো আছে, ঠিক আছে। আইআরএমএস ইকুয়াল টু কত হচ্ছে I0/√2। ওকে, এটা তাহলে পিডিএফ এও পাওয়া যাবে বা হচ্ছে ওয়ান শট ভিডিওতেও পাওয়া যাবে। ওকে, তাহলে 39 নম্বর প্রশ্ন, বলছে দুটি কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক দেওয়া আছে, প্রথম কুণ্ডলীর পরবর্তী প্রবাহ দেওয়া আছে,
যেখানে আই, ওকে, সুন্দর কোশ্চেন এটা। দুটি কুণ্ডলীর পারস্পরিক পারস্পরিক আবেশাঙ্ক m ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 0.005 হেনরি। বলছে প্রথম কুণ্ডলীর পরিবর্তী প্রবাহ, প্রথম কুণ্ডলীর পরিবর্তী প্রবাহ I1 ইকুয়াল টু I ধরলাম। ওকে, আই দেওয়া আছে, আই ইকুয়াল টু কত দেওয়া আছে, I0 sin ওমেগা টি। প্রথম কুণ্ডলী বলছে তার জন্য আমি I1 ধরে নিলাম। ওকে, I0 এর মান দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার, তাহলে I0 এর মান দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার, আর ওমেগার মান দেওয়া আছে হচ্ছে 100 পাই, তাহলে ওমেগার জায়গায় লিখলাম 100 পাই টি। ওকে, এটা না লিখলেও হইতো, বাট আমি লিখলাম। ঠিক আছে, I0 কত দেওয়া আছে, 10 অ্যাম্পিয়ার দেওয়া আছে, আর ওমেগার মান দেওয়া আছে হচ্ছে কত, হচ্ছে 100 পাই রেডিয়ান পার সেকেন্ড। বলছে দ্বিতীয় কুণ্ডলীতে তড়িৎচলক বলের সর্বোচ্চ মান নির্ণয় করো। ঠিক আছে, দ্বিতীয় কুণ্ডলীতে তড়িৎচলক বলের সর্বোচ্চ মান নির্ণয় করো। ওকে, চল, পারস্পরিক আবেশের সূত্র, ফাই এর মান বের করে দেয়, ফাই এর মান থেকে ই তড়িৎচলক বল বের করে দেয়, ঝামেলা শেষ। ওকে, তাহলে এটা দেওয়া আছে। ওকে, তাহলে আমরা কি করতেছি, ই ইকুয়াল টু দেওয়া আছে, ফাই এর মান বের করে দেয়। তাহলে দ্বিতীয় কুণ্ডলীতে আবিষ্ট চুম্বক প্রবাহ, ঠিক আছে, দ্বিতীয় কুণ্ডলীতে, দ্বিতীয় কুণ্ডলীতে লিতে আবিষ্ট চুম্বক প্রবাহ ফাই টু ইকুয়াল টু কত হবে, এম ইন্টু I1। ওকে, এম এর মান কত দেওয়া আছে, এম এর মান এত দেওয়া আছে 0.005 ইন্টু I1 এর মান দেওয়া আছে এটা 10 ইন্টু সাইন 100 পাই টি। তাহলে কত হলো 0. একটা 0 কমে যাবে, 0.5 সাইন 100 পাই টি। এটা হচ্ছে ফাই টু। এবার হচ্ছে কি বলছে, সর্বোচ্চ মান বের করতে বলছে। ঠিক আছে, তাহলে তড়িৎচলক বল মানের মান বের করি। তাহলে তড়িৎচলক বল কত হবে, তড়িৎচালক বল অবভিয়াসলি দ্বিতীয় কুণ্ডলী, হ্যাঁ, দ্বিতীয় কুণ্ডলীতে তড়িৎচলক বল। তাহলে E2 ইকুয়াল টু কত হবে, -5 2 ইন্টু dt। তাহলে E2 ইকুয়াল টু মাইনাস ডি বাই ডিটি, ফাই টু এর মান কত দেওয়া আছে, এত 0.05 সাইন 100 পাই টি। তাহলে E2 ইকুয়াল টু দেওয়া আছে, এটা এটা বাইরে আসবে 0.05 ইন্টু সাইন কে ডেরিভেটিভ করলে আসবে হচ্ছে cos cos 100 পাই টি। এটাকে ডেরিভেটিভ করলে আবার আসবে হচ্ছে 100 পাই। ওকে, তাহলে E2 ইকুয়াল টু আসবে হচ্ছে -0.05 ইন্টু 100 ইন্টু পাই ইকুয়াল টু cos 100 পাই টি। মান বের করতে বলছে আমাদের, তাহলে E2 কি শুধু মান নেব, তাহলে কত হবে 0.05 ইন্টু 100 ইন্টু পাই cos 100 পাই টি। এবার কি বলছে আমাদের, দেখ তড়িৎচলক বলের ম্যাক্সিমাম মান চাইছে। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম মান চাইলে কি হবে, দেখ ম্যাক্সিমাম মান কখন হবে বলতো, কসের মান, কসের হাইস্ট মান কত একটু আগে বলতেছিলি, বল কসের ম্যাক্সিমাম মান কত, কসের ম্যাক্সিমাম মান, ম্যাক্সিমাম জিরো না পাগলা, ম্যাক্সিমাম মান কত 1 না। ওকে, সাইনের ম্যাক্সিমাম মানও 1, কসের ম্যাক্সিমাম মানও 1। তাহলে ই এর মান, E2 এর মান ম্যাক্স হবে, ই এর মান ম্যাক্স হবে যখন কি হবে cos 100 পাই টি, এটার মান কত হবে +1 হবে। তাহলে এটা E2 ইকুয়াল টু কি হলো, দেখ E2 ম্যাক্স হবে 0.05 ইন্টু 100 পাই ইন্টু এটার মান কত হবে +1। ওকে, তাহলে এটার आंसर কত আসবে 1.57 এত ভোল্ট। ওকে, সরি, তাহলে 15.7 ভোল্ট এটা আসবে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এইবারের জন্য। তাহলে 39 নাম্বার কোশ্চেন গেল। তাহলে দ্বিতীয় কুণ্ডলীতে
আবিষ্ট তড়িৎচালক বলের সর্বোচ্চ মান এটা গেল। এবার হচ্ছে 40 নম্বর কোশ্চেন, বলছে একটি এসি উৎসের সাথে যুক্ত এলসিএস শ্রেণীবদ্ধনে আর রোধ সাবেশাঙ্ক এল এবং ধারকত্ব সি হলে অনুনাদের শব্দ এবং অনুনাদের কম্পাঙ্কের রাশিমালা অলরেডি হয়ে গেছে এটা। ওকে, খাতার মধ্যে পিডিএফ এর মধ্যেও লেখা আছে, ওয়ান শটের মধ্যেও করানো আছে। ওকে, ওয়ান শটের আমাদের যে ইউনিট 4 এর দ্বিতীয় লেকচারটা, না তৃতীয় নাম্বার লেকচারটাই, অর্থাৎ আমাদের চ্যাপ্টার 2 এর দ্বিতীয় লেকচারটাই করা আছে এলসিএস এর ভিতরে। তারপরে 41 নাম্বার কোশ্চেন, 41 নাম্বার কোশ্চেন কি বলছে, একটি এলসিআর বর্তনীর শ্রেণী সংযোগ, ওকে, আর দেওয়া আছে, এল দেওয়া আছে, সি দেওয়া আছে, এটা অলরেডি আমরা করছি। ওকে, পিডিএফ এর মধ্যে দেওয়া আছে, ইভেন এটা আগেও করা। তাহলে 42 নাম্বার কোশ্চেনে যাই। 42 নাম্বার কোশ্চেনে কি আছে, একটি শ্রেণী এলসিআর বর্তনীর ব্যয়িত ক্ষমতা রাশিমালা নির্ণয় করো। এটাও করছি আমরা, শ্রেণী এলসিআর বর্তনীতে ব্যয়িত ক্ষমতা রাশিমালা। ওকে, এটাও প্রুফ করছি, এটা পুরোটাই করা আছে। ওকে, খাতার মধ্যেও অ্যান্সার লেখা আছে, কেমন করে লিখতে লাগবে পিডিএফ এর মধ্যে, আর হচ্ছে ওয়ান শটের মধ্যে পুরো ডেরিভেশন করা। বড় কোশ্চেন কিন্তু এটা, মনে রেখে দ্বৈত ক্ষমতা রাশি এমন আসে E0 স্কয়ার r বাই 2 ইনটু r স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, ওমেগা n মাইনাস 1 বাই ওমেগা c। ওকে, ঠিক আছে। এটা গেল। তারপরে কোশ্চেন হচ্ছে, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 43 বলছে যে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি দেখো। তোরা আবার পরীক্ষায় শুধু এইটুকু লিখে দিয়ে আসিস, এমন নাকি সেটা প্রুফ আছে, প্রুফটা দিবি, ওটা ভিডিওতে করানো আছে বা অ্যান্সারের মধ্যেও করানো আছে। তারপর হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি। ফ্যারাডের সূত্র হয়ে গেছে, তড়িৎচুম্বক আবেশের ফ্যারাডের সূত্র অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তারপরে 44 নাম্বার কোশ্চেন, 44 তো একটু আগেই করলাম। ওকে, 45 লেন্জের সূত্র শক্তির সংরক্ষণ সূত্র থেকে প্রমাণ করো। এটা অলরেডি আমাদের হয়ে গেছে, ওয়ান শট ভিডিওতেও করানো আছে, আবার পিডিএফ এর মধ্যেও দেওয়া আছে। তারপর হচ্ছে 46, কোশ্চেন নাম্বার 46 বলছে এল আর বর্তনীতে দশাচিত্র অঙ্কন করে দেখা যায় প্রবাহমাত্রা আই দশাকোণ tan ইনভার্স ওমেগা এল বাই আর কোণে পিছিয়ে থাকে। এটা অলরেডি আমাদের পিডিএফ এ করানো আছে এবং ওয়ান শটে করানো আছে। তারপরে বলছে যে একটি প্রত্যাবর্ত প্রবাহ আই ইকুয়াল টু I1 sin ওমেগা টি প্লাস I2 cos ওমেগা টি দ্বারা প্রকাশিত প্রবাহমাত্রা আই এর আরএমএস মান বাহির করো। আই এর আরএমএস মান, এটা এমসিকিউ তে করা আছে। ওকে, এমসিকিউ তে অ্যানসার মনে কি, সেটা অ্যানসার এটা আসবে, আই আরএমএস ইকুয়াল টু আসবে হচ্ছে রুট ওভার I1 স্কয়ার প্লাস হচ্ছে I2 স্কয়ার বাই হচ্ছে 2, এটা আসবে অ্যানসার করার পর। তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 48 দেখা যায় পরবর্তী তড়িৎ বর্তনীতে কেবল বিশুদ্ধ আবেশ আবেশ কুণ্ডলী থাকলে বর্তনীর প্রবাহমাত্রা তড়িৎচালক বলের তুলনায় π/2 কৌণিক দশায় পিছিয়ে থাকে। কম্পাঙ্কের সঙ্গে ধারকের প্রতিঘাতের পরিবর্তন লেখচিত্র, এটা অলরেডি কলেজ। ওকে, তারপরে কোন চার্জ, কোশ্চেন নাম্বার 49 বলছে ক্ষমতাগুণক কি। ক্ষমতাগুণক কি আমি অলরেডি লেখাইছি বা আছে এর মধ্যে বলে দিচ্ছি, ঠিক আছে, ওয়ান শটের মধ্যে করা আছে। বলছে একটি ট্রান্সফরমারের মুখ্য এবং গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা যথাক্রমে দেওয়া আছে। মুখ্য কুণ্ডলীতে এত ভোল্ট তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত হলে গৌণ কুণ্ডলী আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে, এটা আমরা করছি, তারপরে আমি পড়ায় দিচ্ছি। ওকে, ওকে, 49 এর পরের পার্টটা আমরা জানি ইপি বাই টিএস ইকুয়াল টু এনপি বাই হচ্ছে এনএস। এবার মুখ্য কুণ্ডলীর
প্রাইমারি মানে মুখ্য, মুখ্য কুণ্ডলী তড়িৎচালক বল কত দেওয়া আছে? মুখ্য কুণ্ডলী তড়িৎচালক বল 110 দেওয়া আছে। গৌণ কুণ্ডলী তড়িৎচালক বল হচ্ছে আমাদের বের করতে লাগবে। আর হচ্ছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে হচ্ছে 200, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে 400। তাহলে কাটা 2, তাহলে ES ইকুয়াল টু আসবে হচ্ছে 220 ভোল্ট। ওকে, এটা হচ্ছে आंसर। তারপর কোশ্চেন নাম্বার 50। ওকে, কোশ্চেন নাম্বার 50 কি বলছে? একটি এসি উৎসের কম্পাঙ্ক 50 হার্টজ, তাহলে এর সঙ্গে শ্রেণীতে 36 ওহম রোধ এবং 0.12 হেনরি আবেশক যুক্ত থাকলে ভোল্টেজ এবং প্রবাহের দশা পার্থক্য কত হবে? ওকে, এসি উৎসের সঙ্গে কম্পাঙ্ক দেওয়া আছে, এর দেওয়া আছে হচ্ছে 50 হার্টজ, এর সঙ্গে শ্রেণীতে আর ইকুয়াল টু কত আছে হচ্ছে 36 ওহম এবং রোধ এবং এল ইকুয়াল টু 0.12 হেনরি হচ্ছে আবেশক দেওয়া আছে, যুক্ত থাকলে ভোল্টেজ এবং প্রবাহের মধ্যে দশা পার্থক্য। অর্থাৎ কোন সার্কিট দেওয়া আছে? এলআর বর্তনী। এলআর বর্তনীর ক্ষেত্রে দশা পার্থক্য কত হয়? দশা পার্থক্য এলআর বর্তনীর ক্ষেত্রে দশা পার্থক্য হয় থিটা ইকুয়াল টু tan ইনভার্স। এলআর বর্তনীর ক্ষেত্রে দশা পার্থক্য থিটা ইকুয়াল টু tan ইনভার্স এল আর আর আছে। ওকে, তাহলে আমাদের কি বের করতে বলছে? বলতে এখানে দশা পার্থক্য বের করতে বলছে। তাহলে চলো কি কি দেওয়া আছে। ওকে, দশা পার্থক্য, তাহলে এলআর বর্তনীর ক্ষেত্রে দশা পার্থক্য আর কি আছে? হ্যাঁ, তাহলে কি হয়? ওমেগা এল বাই হচ্ছে আর হয়। তাহলে এখান থেকে দেখ কি আসবে? tan থিটা ইকুয়াল টু আসবে হচ্ছে ওমেগা এল বাই হচ্ছে আর। এবার ওমেগা মানে কত? 2 পাই এফ, এল বাই হচ্ছে আর। তাহলে এখান থেকে হচ্ছে 2 পাই এফ এর মান দেওয়া আছে হচ্ছে 50 কিন্তু এল এর মান দেওয়া আছে 0.12, আর এর মান দেওয়া আছে হচ্ছে 36। তাহলে এটা কি আসবে? একটা কোশ্চেন আসবে, মানে কিছু একটা ভ্যালু আসবে, বলছে এর সঙ্গে শ্রেণীতে এত ওহম এত দশা পার্থক্য। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করবি। তাহলে tan থিটা বা এখান থেকে থিটা ইকুয়াল টু কত আসবে হচ্ছে tan ইনভার্স, এটা যত আসবে এটা ক্যালকুলেটরে বসাই দিবি, ওটাই হবে উত্তর। তাহলে এটা কি হলো? দশা পার্থক্য হয়ে গেল। এবার শোন, তাহলে এই আমি ইউনিট 4-এ টোটাল তোদের যে পিডিএফ এ কোশ্চেন দিছি আমি কত 115টার মতো কোশ্চেন হচ্ছে টোটাল হয়েছে। ঠিক আছে, তাহলে 115টার মধ্যে আমি তোদের অ্যান্সারের সমস্ত কিছু দিয়ে দিছি। ঠিক আছে, যারা যারা পেইড বেসে আছে সমস্ত কিছু পেয়ে গেছিস তোরা অ্যান্সারের পিডিএফ। এবার তারপরেও যদি কোনো কারো প্রবলেম হয় তাহলে এখান থেকে ভিডিও সলিউশন থেকে তোরা দেখে নিচ্ছিস। ওকে, এখানে সমস্ত কিছু, এখানে আমরা 50টা কোশ্চেন করলাম। তারপর আর একটু পর আর একটা ভিডিও দেবো যেখানে বাকি 50টা বা 60টা 70টা যে কটা কোশ্চেন আছে আমি ওখানে পড়াই দেবো। তবে যদি কারো পিডিএফ এ কোথাও গিয়া বুঝতে অসুবিধা হয় বলে এটার প্রসেস কি হবে, তাহলে ওখান থেকে তোরা কি করবি দেখে নিবি। ঠিক আছে, তাহলে এই ভিডিওগুলা আমাদের কি হচ্ছে ভিডিও সলিউশনের মধ্যে যেগুলা তোদের অ্যান্সার দিলাম পিডিএফ এ যেমন করে লিখতে লাগে আমি সমস্ত কিছু তোদের বোঝাই দিছি। ঠিক আছে, অমন করে কেমন করে পরীক্ষায় লিখতে লাগবে একদম পাই টু পাই অমন করে লেখা আছে। আর তোদের যেগুলো কোশ্চেন দিছি এমসিকিউ বড় কোশ্চেন, এর বাইরে কোনো কোশ্চেন আসবে। প্রতিটা ইউনিট এমন করে আমরা কি করব কমপ্লিট করব। তাহলে এখন এই ভিডিওটা এই 50টা কোশ্চেনেই থাকলো। ওকে, কোনটা প্রবলেম হলে কিছু হলে অবভিয়াসলি তোরা জানাবি, আর পরবর্তীতে যেগুলো কোশ্চেন আছে আরেকটা ভিডিওতে আমি দিচ্ছি। ওকে, আমরা প্রতিটা ইউনিট আমরা করতে থাকবো। আর তোদের দেখবি যে ওভারঅল পরীক্ষায় গিয়ে দেখবি ফিজিক্সে একটা কোশ্চেনও এর বাইরে থেকে আসবে। চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকিস। ওকে চল।